জুলাই ব্যর্থ হইতে হলে যে জেনারেশন জুলাই ঘটাইছে এই জেনারেশনকে আপনাকে ওয়াইপ আউট করতে হবে, যেটা কেউই পারবে না। ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমি মনে করি যে পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন গণঅভ্যুত্থান হয়েছে। গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটে গেল সেখানে কি কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা, বা তাদের উপর কি নির্বিচারে কোনো নবন নিপীড়নের কোনো ঘটনা ঘটেছে কিনা, বা এই টোটাল বিষয়টার আসলে আপনার যে ন্যারেটিভটা বা কি বলতে চান আসলে সবার উদ্দেশ্যে? গোপালগঞ্জে হামলার সময় আমি দেখেছি আমার কুমিল্লার ছাত্রলীগের সহসভাপতি ওখানে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে ওইখানে আছে। সব সন্ত্রাসীরা এবং তাদের কাছে যে অবৈধ অস্ত্র থেকে শুরু করে যা আছে সব নিয়ে ওইখানে গিয়ে পরিকল্পিতভাবে তারা এই হামলাটা করে এবং সেখানে কোনো প্রকার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে আমি মনে করি না। যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের ফলে মানুষের মাঝে যে প্রত্যাশাটা তৈরি করেছিল সেই প্রত্যাশা পূরণে আসলে কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ আপনার কাছে কি মনে হয়? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল জুলাই গণহত্যার বিচার হবে এবং এটা দ্রুততম সময় হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক অজানা কারণে বারবার ব্যাপারটা লেংদি হচ্ছে এবং অনেক দীর্ঘসূত্রিতা তৈরি হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো বিচার অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমানভাবে করতে পারে নাই। তারা বলছে যে না, প্রসেস চলছে, হয়তো রেজাল্ট আসবে, এই আসিফ যেরকম করে বলে আর কি। বিভিন্ন রাজনৈতিক দলের এটা ঠিক অভিযোগ বলা যায় কিনা, আপনি এনসিপির সঙ্গে জড়িত এবং এনসিপিকে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছেন, এটার জন্য আপনার মতামত বা মানুষের কাছে কি বার্তা দিতে চান? দেখেন, জুলাই একেবারে কম করে না হইলেও আমরা যেটা মনে করি, সরকারি নদীতে 800 থাকলেও বাস্তবে আমরা মনে করি 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছে। তো 2000 মানুষকে তো অন্তত 500 পুলিশ সদস্য বা বিজিবি সদস্য লেগেছে গুলি করার জন্য, তাই না? তো এই মানুষগুলো কারা? এই মানুষগুলোকে চিহ্নিত করা, গ্রেফতার করা, বিচারের মুখোমুখি করা, এইটা তো হওয়া দরকার ছিল। এইটাই কিন্তু আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ সরকারের দেখি নেই। বাংলাদেশ ওয়াজ অ্যাবাউট টু কোলাপস। আসসালামু আলাইকুম, স্বাগতম Y2Z পডকাস্টের বিশেষ পর্বে। আজ আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে নতুন সরকার গঠন, তার কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একদম খোলামেলাভাবে আলোচনা করব। এর জন্য আজকে অতিথি হিসেবে আছেন জুলাই গণ অভ্যুত্থানের একজন মুখ্য সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভাইয়া, স্বাগতম আজকের পডকাস্টে। এবং আমাদের সঙ্গে আরেকজন অত্যন্ত পরিচিত মুখ রয়েছেন, যিনি একাধারে একজন ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিস্ট, লেখক এবং রাজনৈতিক চিন্তক হিসেবে কাজ করছেন, এবং তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত মোহাম্মদ সজল ভাই। ভাই, আপনাকেও আজকের পডকাস্টে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আমি আসিফ ভাইয়ের কাছে চলে আসি। আমরা আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা শুনেছি। সো আমরা যে জিনিসটা আসলে ভাই প্রথমে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান এটা কারো কারো মতে সরকার বিরোধী আন্দোলন, কারো কারো মতে এটা গণ অভ্যুত্থান মানুষের একটা বিভিন্ন যে চাওয়া পাওয়ার প্রতিফলন। তো ভাই, আপনি এটাকে কি মনে করেন? এটা কি সরকার বিরোধী আন্দোলন ছিল নাকি গণমানুষের আকাঙ্ক্ষা থেকে এটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল? ভাই, এটা জুলাই অবশ্যই একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং আমি মনে করি যে পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন গণঅভ্যুত্থান হয়েছে। মানে এই নেচারের গণঅভ্যুত্থান পৃথিবীতে খুব কম হয়েছে। আমরা 90 গণঅভ্যুত্থান বাংলাদেশে দেখেছি, বা পৃথিবীর বিভিন্ন দেশেই প্রায়ই আমরা নিউজে দেখি, ইন্টারন্যাশনাল নিউজে গণঅভ্যুত্থানের চিত্র। রাজনৈতিক সামরিক অভ্যুত্থান আছে, বা বেশিরভাগ অভ্যুত্থানই পলিটিক্যালি লেড থাকে। এই গণঅভ্যুত্থানটা বাংলাদেশে একেবারেই ছাত্রদের উদ্যোগ এবং সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হিসেবে আমি মনে করি, এবং এটা অত বেশি রাজনৈতিক আমি এই কারণে বলছি না, কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল এই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে, কিন্তু সেটা বারবার ব্যর্থ হতে আমরা দেখেছি এবং বাংলাদেশের নিপীড়িত মানুষ বারবার আশাহত হয়েছে। তো সেই জায়গা থেকে এটা একেবারে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের ছাত্র জনতার একটা গণঅভ্যুত্থান। আচ্ছা ভাই, এখানে যে বিষয়টা আমরা দেখেছি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে মূলত কোটা বিরোধী একটা আন্দোলন থেকে সবকিছু শুরু। তো এটা থেকে শুধু কোটা বিরোধী আন্দোলনই ছিল নাকি এর সঙ্গে আসলে অন্যান্য অনেক বিষয় জড়িত ছিল? কারণ যেহেতু কোটা বিরোধী আমরা বলছি, কোটাটা কিন্তু একেবারেই সাধারণ মানুষের জন্য না, সেটা কিন্তু আমরা ছাত্রদের কথা বলি, সেটা শুধু ছাত্রদের জন্য বা ভবিষ্যতে যারা চাকরির জন্য প্রতিযোগিতা করবে তাদের জন্য। কিন্তু আমরা দেখেছি এই জায়গায় শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে দোকানদার সবাই কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে।
তাহলে এটা কি শুধু একটা কোটা বিরোধী আন্দোলন ছিল, বা এটা কি শুধু একটা কোটার আন্দোলন ছিল, নাকি এর সঙ্গে আসলে আরো অনেক বিষয় সাধারণ মানুষকে এই জায়গায় টেনে নিয়ে এসেছে? প্রথমত তো কোটা সংস্কার আন্দোলন ছিল, তবে ফ্যাসিবাদ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে করতে, যে কোনো আন্দোলন কিংবা যে কোনো মুভমেন্ট হলেই মানুষের মধ্যে একটা আশা সঞ্চার হতো, যে এবার হয়তো মুক্তি মিলবে। তো সেই জায়গা থেকে সমাজের সকল স্তরের মানুষের সমর্থন ছিল। প্রথম দিকে সেভাবে অংশগ্রহণ না থাকলেও, যেহেতু একেবারেই কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলনটা করছিলাম, শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন এবং অংশগ্রহণ ছিল, এবং সমাজের সকল স্তরের মানুষের সমর্থন ছিল। আপনারা যদি দেখেন, যখন আমরা বাংলা ব্লকেট করছিলাম, যখন আমরা পুরো ঢাকা অচল করে রেখেছি, তখন কিন্তু মানুষ এসে আমাদের উপরে বিরক্ত হয় নাই। আপনি যদি দেখেন যে কোনো পলিটিক্যাল পার্টি রাস্তা বন্ধ করে প্রোগ্রাম করতেছে, মানুষ এসে বিরক্ত বা গালিগালাজ করতেছে, বা মিডিয়াতে আমরা দেখতে পারি যে সাংবাদিকরা কথা বলতে গেলে ওনাদের ক্ষোভ ঝাড়ছে। কিন্তু বাংলা ব্লকেটের সময় যে কোনো রাস্তার মোড়ে জ্যামে আটকে থাকা যে কাউকে, কারোর সাথে কথা বলতে গেলে, কিংবা যে রিক্সাওয়ালা হচ্ছে আয় করতে পারছিলেন না বিরক্ত প্রকাশ ব্লকেটের কারণে, তিনিও বিরক্ত প্রকাশ করেননি। তিনিও বলতেছিলেন যে আমি রিক্সাওয়ালা, আমার ছেলেকে রিক্সাওয়ালা হবে, আমার ছেলের তো চাকরি পাওয়ার অধিকার আছে। তো এই কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের দাবিতে আমাদের এই আন্দোলনের প্রতি সবার একটা সমর্থন ছিল, এবং এই জায়গা থেকেই আমরা প্রথম থেকে এই আন্দোলনটা একটা জনসমর্থন পুষ্ট আন্দোলন ছিল। ভাই, আন্দোলনের শুরুটা যদি আমরা দেখি, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার ঘটনাগুলো যদি একটু খেয়াল করি, যেহেতু আমাদের আজকে দুইজন গেস্টই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তো এই জায়গাটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ঘটনাগুলো, সেটা আমরা 15-16 জুলাইয়ের যে ঘটনা, সেটার সাথে আসলে কতটুকু আন্দোলনের যে অগ্রগতি, কতটুকু ভাই সেটার প্রভাব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো? এবং এর সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের একদম কেন্দ্রে, এবং এই জায়গায় যেহেতু রাজনৈতিক যে বিভিন্ন প্রক্রিয়াগুলোর সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ফ্যাসিবাদের যে বিভিন্ন কার্যক্রম, সেটা সম্পর্কে যদি ভাই আপনার যে অভিজ্ঞতা, সেটা যদি সবার জন্য শেয়ার করেন। অবশ্যই আন্দোলনের কেন্দ্র তো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আপনি যেই সময়টা বললেন 15-16 জুলাই, বিশেষ করে 14 জুলাই থেকে এই আন্দোলনের একটা ট্রানজিশন পয়েন্ট শুরু হয়। এটা কোটা সংস্কার আন্দোলন থেকে এক ধরনের সরকার বিরোধী আন্দোলনের দিকে আসলে ধাবিত হতে থাকে। 11 জুলাই প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে হামলা হয়, এবং তখন থেকে আন্দোলন একটা ভায়োলেন্ট রূপ নিতে থাকে। এবং আপনারা দেখেছেন যে তখন সরকারের বিভিন্ন দায়িত্বশীল যারা ছিলেন, ওবায়দুল কাদের সহ আরো সবাই আন্দোলনকারীদেরকে নিয়ে নানা ধরনের কটূক্তি করা শুরু করে। শেষ পর্যন্ত 14 জুলাই এসে শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলে। তো সেই জায়গা থেকে আসলে এটা ট্রানজিশনটা শুরু হয়। তো আমাদের তো একটা দীর্ঘদিনের ফ্যাসিবাদের বিরোধী লড়াইয়ের ইতিহাস আছে। যারা আমরা সম্মুখভাগী ছিলাম, তাদের অনেকেরই আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এবং ক্যাম্পাসে এই যে টর্চার সেল থেকে শুরু করে গেস্ট রুম নির্যাতন, তারপর ক্যাম্পাসে এই যে মত প্রকাশের স্বাধীনতা ইয়ে করে রাখা, এবং পুরো বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের একটা রাজত্ব তৈরি করা, এই সব কিছুর বিরুদ্ধে আমাদের 6-7 বছরের একটা দীর্ঘ জার্নি আছে। এবং এর সাথে আমাদের জাতীয় বিষয়ে আমরা চুপ ছিলাম না। যেমন আবরার ফাহাদ যখন হত্যা করা হয়, সেখান থেকে শুরু হয় আগ্রাসন বিরোধী আন্দোলন, এবং মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা বাঁকে বাঁকে আমরা আমাদের ছোট পরিসরে ক্যাম্পাসে সবসময় ভয়েস রেজ করার চেষ্টা করেছি। যখন জাতীয় পর্যায়ে অনেকেই কথা বলতে পারেনি বা পারতো না, সেরকম সিচুয়েশন ছিল না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার কারণে একটা, আমি বলবো যে লেভারেজ ছিল, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউকে গ্রেফতার করলে বা ইয়ে করলে এটা একটা ন্যাশনাল ইস্যু হতো, অ্যাটলিস্ট মিডিয়ার নজরটা এটাকে ব্ল্যাক আউট করা যেত না আর কি, যেটা সাধারণত অন্য যে কারোর পক্ষে, যে কারোর জন্য এই সুবিধাটা ছিল না। তো যে কারণে আমরা একটা জিনিস মোটামুটি ছিলাম যে মেরে তো ফেলবে না, একদম এক্সট্রিম পয়েন্টে না গেলে মেরে ফেলতে পারবে না আর কি। বুয়েটের স্টুডেন্টকে মেরে ফেলতে পারতো, বাট তারপরেও একটা ইয়ার জায়গা ছিল আর কি। তো সেই জায়গা থেকে আমরা সে সময় কথা বলেছি সব সময়, এবং তারই ধারাবাহিকতায় যখন আবার কোটা ফিরিয়ে আনা হলো, 18 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় আমি ফার্স্ট ইয়ার ছিলাম। তো সেই আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, তো একটা ইমোশনের জায়গাও আছে। তো সেই জায়গা থেকে আমরা প্রথম উদ্যোগটা নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল লাইব্রেরিকে কেন্দ্র করে শুরু হয়।
এবং পরবর্তীতে যখন শান্তিপূর্ণ আন্দোলনে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা যেতে থাকি, ব্লকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল। আর যখন আওয়ামী লীগ সরকার, তখনকার সরকার তাদের ধৈর্য হারিয়ে ফেলে এবং হামলা থেকে শুরু করে নানা ধরনের নিপীড়ন শুরু করে আন্দোলনে, তখন আসলে আমরা বিভিন্ন সময় আন্দোলনে দেখেছি যে যখন ওই পর্যায়টা আসে, যে কোনো আন্দোলনের প্রথমে একটা পিসফুল পর্যায় থাকে, তারপরে সেখানে সরকার সেখানে খড়গহস্ত হয়। ওই পর্যায়ে আসলে একটা তো হয় রেজিস্ট্যান্স দেখানো, আর একটা হচ্ছে আন্দোলন আপোষ করার একটা আপোষ করে ফেলা অথবা আন্দোলন বন্ধ করে দেওয়া আর কি, ভয় পেয়ে যাওয়া। তো বিভিন্ন সময় এরকম বিভিন্ন এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। তো ওই সময়টাতে আমাদের ইয়ে ছিল যে আমরা অবশ্যই রেজিস্ট্যান্স করব। রেজিস্ট্যান্স করে হয়তো আমরা জিততে পারবো না, কারণ এত শক্তিশালী একটা স্বৈরাচারী ব্যবস্থা, তার মধ্যে আমাদের কয়েকজনের রেজিস্ট্যান্স আসলে কি হবে। তো বাট আমাদের সবসময় এটাই আমাদের অনুপ্রেরণার জায়গাও ছিল এবং এটাই আমাদের স্লোগানও ছিল। আমরা 10-11 তারিখ থেকে বলেছি, বাধা দিলে বাঁধবে লড়াই। এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে আন্দোলনে আসার জন্য স্টুডেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছিল, আমরা কিন্তু সেটাকে অ্যাভয়েড করি নাই। আমরা হলে গিয়েছি এবং সেখান থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবেই আসছে। হ্যাঁ, স্টুডেন্টদেরকে আমরা সেখান থেকে ছাড়িয়ে এনেছি। যেমন ছাত্রলীগ অনেক হলে স্টুডেন্টদেরকে জড়ো করে রাখতো, আসতে দিত না। তো তখন আমরা গিয়ে হল থেকে স্টুডেন্টদেরকে ছাড়িয়ে আন্দোলনে নিয়ে আসছি। আর আমরা কাউকে মানে লিভিং নো ওয়ান বিহাইন্ড আর কি। তো এটা অনেকে ওই সময় এভাবে ডিফাইন করেছে যে আমাদের মধ্যে একটা ছাত্রলীগের সাথে ঝামেলা বাঁধানোর, বা প্রত্যেকটা আন্দোলনেই থাকে কিছু লোকজন এরকম ছিল যারা শান্তিপূর্ণভাবে বা ছাত্রলীগের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে একটা ফলাফলে আসতে চাচ্ছিল। বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে এটা কখনো ওয়ার্ক করে না। এটা আলটিমেটলি আপোষে গিয়ে শেষ হয় এবং পুরোনো জায়গায় আবার ফিরে আমাদের পরাজয়ের মধ্য দিয়েই শেষ হয়। যতবার এই ধরনের অ্যাটেম্প্ট হয়েছে এভাবেই শেষ হয়েছে। তো আমাদের মধ্যে সবাই তো আর সবার তো ওই জার্নিটা ছিল না, ফ্যাসিবাদ বিরোধী বা ওই এক্সপিরিয়েন্সও ছিল না বিভিন্ন আন্দোলনের। তারা হয়তো মনে করতো যে ছাত্রলীগের সাথে একটা নেগোসিয়েশন বা সরকারের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো ফলাফল ভালো কিছু আসবে। তো সেই জায়গা থেকে আমাদের এই যে রেজিস্ট্যান্স করা, এটাকেও একটু নেগেটিভলি দেখানোর চেষ্টা করা হয়েছে। সেটা নিয়ে ইন্টারনালিও সমন্বয়কদের মধ্যে নানা ধরনের কনফ্লিক্ট হয়েছে। যেমন ট্রানজিশন পিরিয়ডটাতে আওয়ামী লীগ একটা ক্যাম্পেইন করেছিল যে এতদিন যেটা চাইছেন এটার সাথে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার সাথে নাই। তো এটা আমাদের মধ্যকার কয়েকজন এটাকে সাপোর্ট করতো, কিন্তু আমাদেরকে দ্বিমুখী লড়াই লড়তে হয়েছিল আর কি। তো আবু সাইদ যখন শহীদ হয়, প্রথম দিন যখন 7 জন শহীদ হয়, তখন আমাদের কাছে এটা ছিল যে মানে এটা নো রিটার্নের জায়গায় চলে গিয়েছিল আর কি। তো সেখান থেকে আর ফেরার পথ ছিল না তখন। আর আমাদের যাদের একটা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই আছে এই আন্দোলনে, যারা আমরা সামনে ছিলাম, আমি নিজে জেলে পর্যন্ত ছিলাম, আমার নামে 4টা মামলা ছিল এবং প্রতি মাসে হাজিরা দিতে যেতে হতো, 2-3 বার সিএমএম কোর্টে যেতেই হতো। তো আমাদের একটা ইয়া ছিল যে একটু সুযোগ পেলে আমরা সেটাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যাব। এবং আমরা তখন তো কেউ কল্পনা করতে পারেনি যে এটা সফল হবে শুরুর দিকে। এটা আমি আমার যতদূর মনে পড়ে বাকের সাথে 6 কি 7-8 তারিখ স্পষ্ট মনে নেই, কথা বলতেছিলাম যখন আন্দোলন একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল। বলছিলাম যে এখান থেকেও যদি আমরা সুযোগ পাই, আর কি করবে জানি না, কিন্তু আমি এটাকে হাসিনার পতনের দিকে নিয়ে যাব। কারণ 7ই জানুয়ারি ইলেকশনের পরে এটা আমাদের জন্য একটা ট্রমা হয়ে গিয়েছিল যে এতদিন ধরে বাংলাদেশের মানুষ মুক্তির জন্য লড়াই করছে, এত মানুষ গুমের শিকার হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের দেখা গেল একাডেমিক লাইফ বিসর্জন দিয়ে এক ধরনের রেজাল্ট খারাপ থেকে শুরু করে ইভেন বিশ্ববিদ্যালয়ে এক ধরনের আতঙ্কের মধ্যে থেকে সবসময় জীবনযাপন করে অ্যাক্টিভিজম করতেছে, এটা কোনো রেজাল্টলেস আমাদেরকে যেতে হচ্ছে। আবার ওই সময়টা এমন ছিল যে অনার্স শেষ হয়ে গেছে, ক্যারিয়ারের দিকে যাব নাকি স্টুডেন্ট পলিটিক্সের পরে কি করব, এক ধরনের তো সব মিলিয়ে একটা হতাশার পরিস্থিতি সেই সময়টায় ছিল। তো সেটা আমাদের জন্য আমার জন্য ছিল যে যদি সুযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই সেগুলো দিকে নিয়ে ঘটাবো। এবং 7ই জানুয়ারি নির্বাচনের আগে যখন একটা থমথমে পরিস্থিতি ছিল, কোনো পলিটিক্যাল পার্টি কিছু বলতে পারতেছিল না, আমরা তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছি। আমরা ইলেকশন বয়কট করার বেশি না 50 জন
বিভিন্ন ছাত্র সংগঠনের সব মিলিয়ে 50 জনের হাতে ছিলাম রাজু ভাস্কর্যে। আমরা বলেছিলাম যে নো ইলেকশন আন্ডার হাসিনা। তো কিন্তু 7ই জানুয়ারি ইলেকশনের পরে যদি খেয়াল করেন যে তখন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও যেমন আমার ছাত্রদলের বন্ধুরা ভাবতেছিল যে এখন দেশের বাইরে চলে যাব, যে হায়ার স্টাডিজের জন্য চলে যাব, বা অন্যদিকে চলে যাব। পলিটিক্স থেকে এক ধরনের সরে যাওয়ার একটা মানসিকতা সবার মধ্যে দেখা যাচ্ছিল। তো কোটা সংস্কার আন্দোলনটা যখন ট্রানজিশন পিরিয়ডটা আসে তখন আমাদের জন্য একটা এমন না যে এটা খুব কথা বলে ডিসাইড করা ছিল, কিন্তু এটা এক ধরনের কনসেনসাসের মতো হয়ে গিয়েছিল বিকজ অফ আওয়ার ফাইট আর কি, আমাদের যে লড়াইয়ের যে সিলসিলা সেখান থেকে। তো তখন অভ্যন্তরীণ বাইরের নানা ধরনের চাপ, তারপরে নেগোসিয়েশনের জন্য চাপ, নানা কিছু আসতেছিল, কারণ সবাই তো বুঝতে পারতেছিল যে আমরা এটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি। আমাদের হিস্ট্রি থেকে সবাই ধারণা করতে পারছিল, এবং ছাত্রলীগ বাধা দিতে আসলে যে আমরা আবার ফাইটিং স্পিরিটে চলে যাচ্ছি, ফাইট করতেছি, এটা তো সরকারের জন্য বা তাদের স্টেক হোল্ডারদের জন্য কোনো ভালো লক্ষণ ছিল না। তো সেখান থেকেই পরবর্তীতে 9 দফা এবং পরে 1 দফার দিকে যাওয়া। এই প্ল্যানটাতে ভাই আরো বেশি শুনবো, একটু সজল ভাইয়ের কাছ থেকে জেনে আসি যে ভাইয়ের তো একটা অনেক লং অভিজ্ঞতার কথা ভাই বললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসরদের এবং ফ্যাসিবাদের যারা সহযোগী শক্তি ছিল তাদের যে প্রভাব, ভাই আপনার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল এই পুরা জার্নিটায়, যদি আপনি একটু বলেন। সত্যি বলতে আসিফরা এবং আমরা ঢাকা ইউনিভার্সিটির দুইটা ডিফারেন্ট জেনারেশনকে রিপ্রেজেন্ট করি। অ্যাজ লাইক আমরা 2013-এ ভর্তি হয়েছি, ওরা 2018-এ ভর্তি হয়েছে। আমাদের যেখানে শেষ ওরা সেখান থেকে শুরু করছে। তো আমি পার্টিকুলারলি ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে অন্ধকার যে সময়টা, আমার মনে হয় যে আমাদের জেনারেশনটা এই সবচেয়ে অন্ধকার সময়টা পার করেছে। আসিফরা ইউনিভার্সিটিতে আসার পরে যে ব্যাপারটা ঘটে, কোটা সংস্কার আন্দোলনটা হয়ে যায় 2018-তে। তো আমরা তখন মাস্টার্স শেষ করছি, ইউনিভার্সিটির 4 বছর অবস্থা ওই সময়টায়। তো তার আগ পর্যন্ত, তার আগের যে 4-5 বছর ঢাকা ইউনিভার্সিটি একটা জল্লাদখানা ছিল সত্যি কথা বলতে। কোনো স্টুডেন্ট এটা কল্পনাও করতে পারতো না যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে থেকে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে বা হাসিনার বিরুদ্ধে তো দূরের কথা, আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলবে এটাকে কল্পনা করতে পারতো না। আমি কয়েকটা উদাহরণ দিই। 2013 সালে শেষ দিকে যখন দেখা যায় যে 14 সালের ইলেকশনটা মোটামুটি বোঝা যাচ্ছিল ইলেকশন রিগড হবে, আওয়ামী লীগ এককভাবে ক্ষমতায় আসবে, অন্য কেউ ক্ষমতার ধারে কাছে থাকতে পারবে না। তো এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রকম বাংলাদেশপন্থী কথাবার্তা বলাটাই একটা প্রবলেমের কারণ ছিল। এদেরকে ক্লাসিফাই করা হতো বিভিন্নভাবে। ওই সময়টাতে কীরকম, প্রথমে চেষ্টা করা হতো ছেলেটা নামাজ পড়ে কিনা এইটা মার্ক করার। তো ওই সময় আসলে খুব কম ছেলেবেলেই নামাজ পড়তো, সত্যি কথা যেটা। আমি নিজেও ওই সময় আসলে খুব একটা নামাজ পড়তাম না। তো এইটা হচ্ছে প্রথম মার্কিং। এরপরে দেখা হতো যে যদি নামাজ পড়ে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হয় সে তাবলিগ হবে, নাহলে সে শিবির হবে। ঠিক আছে? তো ছেলেটাকে যদি শিবিরের তকমা দেওয়া না যায়, ছেলেটা তাবলিগে যাচ্ছে বা এরকম কিছু করছে, তাহলে পরবর্তী ধাপ কি ছিল? তাহলে পরবর্তীতে দেখা হবে যে না, ছেলেটার ফ্যামিলি মেম্বার কেউ কিছু করে কিনা। ঠিক আছে? এই লতায় পাতায় বিভিন্নভাবে চেষ্টা করা তো হয় তাকে জঙ্গি প্রমাণ করা, নয় তাকে শিবির প্রমাণ করা। আর ওই সময়টায় আসলে ক্যাম্পাসে ছাত্রদল বা শিবিরের কোনো অ্যাক্টিভিটি আসলে দৃশ্যমান ছিল না, সম্ভবও ছিল। হ্যাঁ, বা তাদের পক্ষে সম্ভব ছিল না ওই পরিবেশে। তো এইটা হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা পড়ে যায় বিপদে, কারণ ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া কেউ নাই। ছাত্র অধিকার পরিষদ বা ছাত্র শক্তি, তাদের যাত্রা আরও অনেক পরে। সো ক্যাম্পাসটা একচ্ছত্রভাবে ছাত্রলীগের অধীনে। ওই সময় আমাদের এক ইউনিভার্সিটি ফ্রেন্ড মাদ্রাসা থেকে অনেকেই পড়তে আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লোক প্রশাসন বিভাগ, ওখানে ভর্তির জন্য ওরা কয়েকজন গেল, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। তো ওখানকার একজন শিক্ষক এসে একবার মানে খুব কীট পতঙ্গের চোখে তাদেরকে তাকায় দেখলেন, দেখার পরে এই হুজুরের বাচ্চাগুলো আসছে এখানে, জাস্ট এই কথা বলে চলে গেছে ওখান থেকে। তো ভর্তি হতে এসে হচ্ছে কি প্রথমেই এই কথা শুনতে হচ্ছে ওদের। আর সাধারণ ছাত্রদের মধ্যে একজন একদিন রিডিং কুরআন এটা লিখে সম্ভবত ইয়ে থেকে মহসিন হল থেকে আমার এক ফ্রেন্ড, সে স্ট্যাটাস দেয় 2013-এর ডিসেম্বর মাসে। ওই দিন রাত্রেবেলা সারা রাত ওকে ছাত্রলীগ গেস্ট রুমে দাঁড় করে রাখে। হ্যাঁ হ্যাঁ, শুধু এই কারণে। সিচুয়েশনটা এইরকম ছিল ওই সময়টায়। এবং এর পরবর্তীতে যেটা হয় যে
যে কোনো ব্যাপারে কোনো রকম আন্দোলন, কোনো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা অধিকার আদায়ের জন্য কোনো একটা আন্দোলন করছে, দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টে খাতা দেখা নিয়ে কোনো সমস্যা হচ্ছে, পরীক্ষার ডেট ঠিক মতো পড়ছে না, এইটা নিয়ে সমস্যা হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে যেই কোনো মুভমেন্ট করতো তাকে কোনো না কোনোভাবে এই ট্যাগিং এর ভিতরে ফেলে দেওয়া হতো। অ্যান্ড পরবর্তীতে ব্যাপারটা এই জায়গায় গেছে, বিজয় একাত্তর হলে একবার প্রতি বছর বিজয় একাত্তর হলে একটা নবায়ন ফি ধরা হয় ৩৬০০ টাকা মাত্র। কিন্তু ২০১৬ সালের ঘটনা এটা। ওই সময় তো আসলে সব ছাত্রছাত্রীর পক্ষে, ছাত্রদের পক্ষে এটা প্রোভাইড করা পসিবল ছিল না। তো তখন ছাত্ররা একটা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে। এর ফলশ্রুতিতে ৬ জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি পুলিশের হাতে তুলে দেয় বিভিন্ন তকমা দিয়ে, তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত। এবং এদের মধ্যে ২ জন আসলে তাদের ফ্যামিলির ওইরকম কোনো কানেকশন, কমিউনিকেশন ছিল না যা দিয়ে তারা ওই সময় গভর্নমেন্টকে ম্যাচ করে বের হয়ে আসতে পারবে। ২ জন ছাত্র শুধু তাদেরকে ইয়ার ড্রপ দেওয়ানো হয় পুরো ১ বছর। এছাড়া নির্যাতন তো নিত্য নৈমিত্তিক ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটা ফেসবুক গ্রুপ ওই সময় এস্টাবলিশ করা ছিল 2013-এ। এটা আমরাই করি। আমি, আমার আরো ৩-৪ জন বন্ধু এবং ওই সময়ে কয়েকজন সিনিয়র ভাই, আমরা মিলে এই গ্রুপটা এস্টাবলিশ করি যেন ইউনিভার্সিটির বিভিন্ন প্রবলেমের সলিউশন একটা ফেসবুক গ্রুপের কমন ডিসকাশনের মাধ্যমে শিক্ষার্থীরা করতে পারে। তো এই গ্রুপ ৩-৪ বছর চলার পর গ্রুপ তো বেশ বড় হয়ে উঠছে। তো ছাত্রলীগ মনে করলো যে এইটা ক্যাম্পাসে তাদের যে ডমিনেন্স, এটার প্রতি একটা থ্রেট। হ্যাঁ, কারণ শিক্ষার্থীরা তাদের বাইরে গিয়ে ওখানে নিজেদের প্রবলেম সলভ করতেছে। তো তখন তারা কি করলো, এই গ্রুপের অ্যাডমিনদেরকে হুমকি ধামকি, থ্রেট দিয়ে, গুম করার হুমকি দিয়ে শেষ পর্যন্ত তারা এই গ্রুপটা দখল নিয়ে নিল বাই 2016। মানে একটা ফেসবুক গ্রুপ পর্যন্ত ছাত্রলীগের ক্ষমতার বাইরে এস্টাবলিশ করতে পারে না। তো এই যে পুঞ্জীভূত ক্ষোভ, এইটা কিন্তু 2017-এর শেষ দিকে গিয়ে বিস্ফোরিত হওয়ার শুরু করে, দানা বাঁধা শুরু করে আমি বলবো। অ্যান্ড 2018-এর এপ্রিলে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এটার একটা স্ফুরণ দেখা যায়। তো কোটা সংস্কার আন্দোলনের সংগঠক যারা, বেশিরভাগ দেখা যাচ্ছে 2012, 13, 2013, 14 এই 2টা সেশনের মধ্যে দেখা যায়। তো এটার প্রধান কারণ হচ্ছে তারা এই যে পুরো 5 বছরের টর্চার পুরোটা হজম করে তাদের মনে হচ্ছিল যে আর কিছু দরকার নেই, কিছু একটা করি, এরপর যা হওয়ার হবে। এই জায়গাটা থেকে আমরা যখন শেষ করলাম, এরপর হলো কি ক্যাম্পাসে একটা মানে কোনো রকম মিনিমাম ভোকাল রেজিস্ট্যান্স দেওয়া যাবে গণতান্ত্রিক এই এনভায়রনমেন্টটা ডেভেলপ করছে মাত্র। হ্যাঁ, এবং 2019-এ ডাকসু হলো। এবং এরপরেই মনে করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেইন পলিটিক্যাল ট্রানজিশনটা ওই সময় থেকে শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওই সময়কার যে আন্দোলনকারীরা ছিল তাদের উত্তরসূরিরা আসিফ এবং আসিফের সাথে যারা বর্তমানে নতুন একটা রাজনৈতিক পট পরিবর্তনকে নেতৃত্ব দিচ্ছে, তারা আখতার, আকরাম, নাহিদ, ওরা এইটাকে সাকসেসফুলি পরবর্তী এক্সিকিউট করছে। আসিফ ভাইয়ের কাছে আবার আসি। কোটা সংস্কারের যে টোটাল আন্দোলনটা ছিল এবং এর পরবর্তীতে অনেক লং একটা জার্নি, এই জার্নিটি কি পরিকল্পিত ছিল? মানে শুরু থেকে কি কোনো পরিকল্পনা ছিল, নাকি আসলে পদে পদে বিভিন্ন সময় সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, নাকি এটা আসলে হতে হতে এমনি হয়ে গিয়েছে? পরিকল্পনা তো সময়ের প্রেক্ষিতে এবং প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নিতে হয়েছে। সবকিছুই একেবারে একই জুলাই পরিকল্পিত ছিল এটা বলা ঠিক হবে না। তো যখন যেরকম পরিস্থিতি এসেছে তার প্রেক্ষিতে আসলে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং সেই অনুযায়ী পরিকল্পনা সেট করতে হয়েছে এবং সবকিছু যে পরিকল্পনার মতো গেছে এমনও না। বা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে অভ্যুত্থানের দিকে গেছে। প্রথম দিকে যখন ছোট পরিসরে ছিল তখন সবকিছুই পরিকল্পনার মতো হচ্ছিল। যেমন আমরা বাংলা ব্লকেট দিচ্ছিলাম, পরের দিন কোথায় কোথায় ব্লকেট হবে এগুলো সব আগের দিন পরিকল্পনা ছিল, করা হচ্ছিল। কিন্তু যখন থেকে হামলা হওয়া শুরু করে আন্দোলনে এবং ওই ট্রানজিশন পিরিয়ডটা আসে, আমি মনে করি যে সবচেয়ে কঠিন সময় ছিল সেটা। এর পরের গুমটুমের সময় থেকেও কঠিন সময় ছিল ট্রানজিশনের সময়টা। একদিকে বাইরে থেকে চাপ আসতেছে, আরেকদিকে ভেতর থেকে চাপ আছে। কে আমাদের সাথে আছে, কে নাই, কাকে বিশ্বাস করা যাবে, কাকে বিশ্বাস করা যাবে না। এটা অনেক একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে সে সময়টাতে। তো ওই সময়গুলোতে পরিকল্পনা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে নিতে হয়েছে। অনেক সময় খুব ইমার্জেন্সি ডিসিশন নিতে হয়েছে। যেমন যেদিন গায়েবানা জানাজার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হলো, তখন ওই দিন আমার মনে পড়ে যে বিজিবি, র্যাব, পুলিশ, সোয়াট পর্যন্ত সেখানে ছিল। একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক হলো, আমাদেরকে একেবারে কোণঠাসা করে হলপাড়ার ভিতরে ঠেলে দেওয়া হলো। সেখান থেকে আমরা ঢিল ছুটছি, ঢিল তো এখানে যাচ্ছে না কিন্তু বুলেট আসতেছে। সেদিন মাসুদ পায়ে গুলি বিদ্ধ হয়। আমরা সবাই টিয়ারশেল খেয়ে ওখানে আগুন ধরিয়ে টিয়ারশেলের ধোঁয়া নিয়ে হচ্ছে টিয়ারশেলের যন্ত্রণা থেকে বাঁচতেছিলাম। পেস্ট নিয়ে এসেছিল কয়েকজন। তো
তো ওই দিন আমরা যখন কোণঠাসা হতে হতে পুলিশ একেবারে সূর্যসেন হলের কাছে চলে আসে এবং পিছন দিক দিয়ে আমরা দেখতেছিলাম যে ওই একটা পকেট গেট আছে বঙ্গবন্ধু হলের। তো ওই পকেট গেটের পিছনে ছাত্রলীগ আর যুবলীগ হচ্ছে রান্দা বন্দুক টন্দুক নিয়ে অবস্থান নিয়েছে। আমরা কিছু লোকজনকে পাঠিয়েছিলাম ওই যে নির্মাণাধীন একটা ভবন সেটার উপরে, সেখান থেকে ঢিল মারার জন্য। তো ঢিল মেরে তো লাভও ছিল না, কারণ দূরে গিয়ে ওরা সার্কেল করে ওয়েট করছিল, যদি আমরা এদিক দিয়ে বের হতেছে তাহলে এদিক দিয়ে আর হামলা করবে। তো আমরা এক ধরনের স্যান্ডউইচ সিচুয়েশনে পড়ে গেছিলাম এবং তখন লিডারশিপের উপরে একটা ডিসিশন চলে আসে। এবং ওই সময়টাতে গোয়েন্দা সংস্থা থেকে আমাদের সাথে এর আগে থেকেই যোগাযোগ করছিল। ওই সময়টাতে ওরা আমাদেরকে বলতে থাকে যে তোমরা কি নেগোসিয়েশনে বসবা কিনা। আমাদের তখন এটা ছিল আমরা তোমাদের সাথে বসবো না। তো ওদের এটা এসে তোমরা যদি বসো, ওরা ভিসি স্যারের বাসায় ছিল, তোমরা যদি বসো তাহলে আমরা স্টুডেন্টদেরকে যেতে দিব। তো ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং সকালবেলা স্টুডেন্টরা, অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে বাড়ি চলে যায় ব্যাগ ট্যাগ নিয়ে, বেশিরভাগ স্টুডেন্টই বাড়ি চলে যায়। তো ওই দিন সবার মোরাল আসলে একটু ডাউন ছিল স্টুডেন্টদের। এবং আগের দিন আমাদের 7 জন শহীদ হয় এবং স্টুডেন্টরা ক্যাম্পাস ছেড়ে দেওয়ার কারণে যখন একটা পক্ষ ফাইট করতেছে, আরেকটা পক্ষ হচ্ছে ব্যাগ নিয়ে ওয়েট করতেছে যে ঝামেলা শেষ হলে বা কোনো দিক দিয়ে রাস্তা পেলে তারা চলে যাবে। তো এটা দেখলেও হচ্ছে যে ফাইট করতেছে বা যে হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েও ফাইট করতেছে, তার নৈতিক অবস্থানটা আসলে নিচের দিকে চলে যায়, অতটা থাকে না। ওই যে ফাইটিং স্পিরিটটা থাকে না আর কি, যে আমার পাশে একজন ওয়েট করছে, সে চলে যাবে, আমার বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড বা। তো ওরকম একটা সিচুয়েশন। এবং আমরা দেখতেছি যে আশেপাশে অনেক আহত, এখানে মেয়েরা ছিল এবং প্রায় 4-5 ঘন্টা ফাইট করতে করতে সবাই খুব ক্লান্ত একটা অবস্থা। তো তখন আমাদের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করতেছিলাম যে আমরা কোনো আলোচনায় বসবো না, কারণ আলোচনায় বসাটা একটা ট্র্যাপ। এটা আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝি। আমাদের ভেতর থেকে কয়েকজন খুব চাপাচাপি করতেছিল যে বসতে হবে বসতে হবে। এবং আমাদের মধ্যে যারা বসতে চাচ্ছিলাম না তাদেরকে বলা হচ্ছিল যে এখানে এখন যদি ছাত্রলীগ পেছন দিয়ে আসে, পুলিশ হামলা করে, এখানে আরো হতাহত হবে, এটার দায় তোদের। মানে যারা আমরা বসতে চাচ্ছি না তাদের উপরে দায় দেয়া। তো এই সব মিলিয়ে শেষ পর্যন্ত নাহিদ ভাই, আমি আর এখানে মাহফুজ ভাইয়ের সাথে কথা বলছিলাম। তারপরে এখানে কাদের ছিল, কাদের আহত অবস্থায় ছিল। ওর হচ্ছে যখন হামলা করা হয় তখন হচ্ছে ওই আমতলার ওইখানে গ্রিল আছে, ওইটার উপর দিয়ে টপকাতে গিয়ে ওই যে রডের যে চোখা অংশটা থাকে ওইখানে পায়ের নিচে ওটা ঢুকে গেছিল একদম। ওর একেবারে ওখানে ওর রক্ত ঝরছিল। তো এই সবকিছু দেখে আমাদের মনে হয়েছে যে অ্যাটলিস্ট যারা আহত তাদের চিকিৎসার জন্য হলেও আমাদের করা দরকার। তো সেই মুহূর্তে আমরা ডিসিশন নিই যে আমাদের মধ্যে কয়েকজন বসবে। তো গোয়েন্দা সংস্থার দিক থেকে ইন্টারেস্ট ছিল যে সাজ্জাদ ভাই, হাসনাত ভাই, নাহিদ ভাই আর আমি যাতে অবশ্যই থাকি। বাকিরা নাম বলছে, কাদের নাম, আর কয়েকজনের নাম ওরা বলছে। কিন্তু আমাদের আসলে সবাইকে তো এখানে নেওয়া যাবে না। তো যাওয়ার সময় নাহিদ ভাই আবার লাস্ট মোমেন্টে বললো যে আসিফ তুমি বাইরে থাকো, আমি যাই। নাহিদ ভাই ফোন সহ সবকিছু দিয়ে আমাদের নাম্বার একটা কাগজে লিখে নিয়ে চলে গেল আর কি। তো বিসি স্যারের বাসায় সম্ভবত নাহিদ ভাই, সাজিদ ভাই, হাসনাত ভাই যায় এবং আমাকে চলে যেতে বলে আর কি। তো তখন ওইখান থেকে বের হওয়াটা অনেক নাটকীয় ছিল আমাদের। এক ধরনের পরিচয় গোপন করে ওইখান থেকে বের হইতে হয়েছে আর কি। তো এক জায়গায় পুলিশ ধরলো কাদের আর আমাকে, আমরা এক সাংবাদিকের বাইকের পেছনে বসছিলাম দুইজন। তো ধরার পরে আমি তাকে মিথ্যেই বলতে হলো যে ওই ডিসি স্যারের বাসায় যাচ্ছি, আপনাদের লোকদের সাথে বসতে যাচ্ছি। তখন ছেড়ে দিল, না হলে ওইখানেই হয়তো অ্যারেস্ট হয়ে যেতাম। তো ওইখান থেকে চলে যাই শনি রাখড়ে এক ভাইয়ের বাসায় গিয়ে হচ্ছে ওই দিন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। আলোচনাটা এরকমই ছিল যে ওদের সাথে বসলে ওরা কর্মসূচি ঘোষণা করাটা ডিলে করবে বা ঘোষণা করতে দিবে না, বা ওরা আমাদের থেকে এমন কোনো কিছু ঘোষণা করাতে চাইবে আর কি, যে প্রেস ব্রিফিং করাইতে বলে সাধারণত, যেটা সরকার একটা প্রেস রিলিজ দিতে বলে যে আন্দোলন আমরা স্থগিত করতেছি, বা সরকারের পক্ষে বা একটা আপোষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা থাকে। তো সেই জায়গা থেকে একটা কনসেনসাস ছিল যে নাহিদ ভাই আমাকে বলে গেছে যে আলোচনা চলা অবস্থাতেই কর্মসূচি ঘোষণা করে দেয়া। তো আমরা তো একটা কঠোর কর্মসূচির দিকে যাব। তো আমার মাথায় আগে থেকেই কমপ্লিট শাটডাউন নামটা করতেছিল, যে হরতাল দিলে দেয়ালও পোড়া হয়। বাংলাদেশে হরতাল জিনিসটা একটু নেগেটিভ বিকজ অফ 13, 14, 15 সময়ের মিডিয়া বলেন যাই বলেন, এটা একটু নেগেটিভ হয়ে গেছিল জনগণের জন্য আর কি। তো সেই জায়গা থেকে কমপ্লিট শাটডাউনটা ঘোষণা করি। এবং এরপরেই যখন নাহিদ ভাইয়ের রাতে আসে
তো যেটা আমরা ভেবেছিলাম সেটাই, যে ওনাদেরকে প্রেস ব্রিফিং করার জন্য চাপ দেওয়া হচ্ছিল আর কি। তো ওনারা প্রেস ব্রিফিং করতে রাজি হয় নাই। নাহিদ ভাই বলছে যে আমরা তাহলে একটা যেটা করতে পারি, আমরা এখান থেকে গিয়ে পরে একটা প্রেস রিলিজ দিতে পারি, আহ, ওইটা বলে ওইখান থেকে বের হয়ে আসা আর কি। তবে ওরা অনেক ক্ষুব্ধ হয়েছিল যে আলোচনা চলাকালে যখন ওরা দেখলো যে কমপ্লিট শাটডাউন ঘোষণা হয়ে গেছে, তখন ওরা অনেক ক্ষুব্ধ হয়েছিল যে ওদের সাথে যে আমরা ট্রিক করতেছি এটা ওরা বারবার ধরতে পারতেছিল আর কি। তো এরকম ক্রাইসিস সিচুয়েশন গুলোর মধ্য দিয়ে আসলে ট্রানজিশনটা ওই সময় হয়েছে, এবং ওইটাই আমার জন্য আর কি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওইটাই সবচেয়ে কঠিন সময় ছিল। এরপরে যখন গুম অবস্থায় ছিলাম বা ডিবিতে ছিলাম, তার থেকেও কঠিন সময়ে ওই সময়টা ছিল। কারণ তখন কাকে বিশ্বাস করা যাবে, কাকে করা যাবে না, কে কি চাচ্ছে বা কাকে কিভাবে উম, আহ, উম, ইয়ে করা হচ্ছে, এটা বোঝাটা খুব মুশকিল ছিল। মানে এমন একটা সিচুয়েশন, আপনি বুঝতেছেন না যে আসলে কে শত্রু কে কে শত্রু আমাদের কে বন্ধু। এবং অনেকের মধ্যেই এটা চলে আসছে যে, এবং এটা তখন পুশও করা হয়েছে মিডিয়ার দ্বারা, যে এই যে হতাহত হচ্ছে, 7 জন শহীদ হলো, এটা আন্দোলনকারীদের দোষ, এই ধরনের একটা ন্যারেটিভ। কিন্তু তো যখন একজন সাধারণ শিক্ষার্থী, যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যার ওই এক্সপিরিয়েন্স নাই বিভিন্ন আন্দোলন করার বা ইয়া করার, বা যার মধ্যে একটা ক্যারিয়ার সেন্ট্রিক চিন্তা আছে যে আমি বিশেষ দিব, তার জন্য তো এটা অনেক মানসিক একটা চাপ হয়ে যায় যে এই মানুষগুলো মারা গেল, এটা দায় হয়তো আমার, সে হয়তো এটা ভুল বুঝে। কিন্তু আমাদের তো ক্লিয়ার ছিল যে এটা তো গুলি করে মারছেন, আপনি বলতেছেন আমাদের দায়, তাহলে এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। ভাই, আমরা জুলাইয়ের অনেকগুলা প্ল্যানিং শুনলাম, মানে অনেকগুলা পরিকল্পনা, বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত। তো আমরা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় একটা কথা খুব শুনছি, মাস্টার মাইন্ড। সো আপনার কাছে আসলে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড কে? কোনো একক মাস্টার মাইন্ড নাই, আর আমার মনে হয় যে মাস্টার মাইন্ডের আইডিয়াটাই একটা রং আইডিয়া। মনে করেন, এটা তো আমি আমার স্টোরি বলতেছি, যে এই যে একটা কমপ্লিট শাটডাউন ঘোষণা করার যে একটা স্টোরি, এটার একটা পরিকল্পনা। তো এরকম তো বাংলাদেশের অন্তত আহ, কয়েক হাজার স্পটে আন্দোলন হয়েছে। তো সেখানেও তো কেউ একজন হয়তো তার একটা পরিকল্পনার কারণে ওইখানে ছাত্র জনতার বিজয় হয়েছে। তো সেও তো ওই তথাকথিত মাস্টার মাইন্ড। তো মাস্টার মাইন্ড শব্দটাতে আমার মনে হয় সমস্যা আছে। যদি বলা হয় যে এই গণঅভ্যুত্থানের পেছনে সবচেয়ে বেশি অবদানকার থাকতে পারে, সেখানে আমি মনে করি আমাদের শহীদের অবশ্যই কোটা সংস্কার আন্দোলনকে গণ একটা সরকার বিরোধী আন্দোলন এবং পরবর্তী গণঅভ্যুত্থানের দিকে নেয়া, এটার এই রূপদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমাদের শহীদেরা। তাদের জীবন এবং রক্তের মূল্যের বিনিময়ে আসলে এই যে পরিকল্পনা করাটা, সেটাও তো করা গেছে হচ্ছে আবু সাইদ শহীদ হওয়ার কারণে। আবু সাইদ শহীদ হওয়ার কারণেই তো আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়ার চিন্তাটা এসেছে আমাদের মধ্যে। তো মাস্টার মাইন্ড বলেন বা সবচেয়ে বড় অনুঘটক বলেন, আমাদের শহীদরাই। সজল ভাইয়ের কাছে চলে আসি। আমাদের আসলে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1 বছর হতে চললো, এবং জাতিসংঘের ভাই প্রতিবেদন যেটা আসলো সেটাতে প্রায় 1400 মানুষ এটাতে নিহত ঠিক বলা যায় না, 1400 মানুষ আসলে মেরে ফেলা হয়েছে। সো এত কিছু যে হলো, এত মানুষ জীবন দিল, রাস্তায় নেমে আসলো, সেই চাকরির জন্য হাহাকার, দুর্নীতি, চাঁদাবাজি সবকিছুই তো ভাই আগের মতোই চলছে। আপনার কাছে কি মনে হয় ভাই? প্রথমত হচ্ছে, আমরা এই গভর্নমেন্টটা যে সময়টা থেকে শুরু করছে, এই সময় শুরু করার সময় আমরা দেখলাম যে গত 18 বছর বা 17 বছর ধরে চলা যে দুঃশাসন, এই দুঃশাসনের ফলে দেশের যে অবস্থাটা তৈরি হয়েছে, ওই অবস্থাতে দেশকে সার্ভাইভ করানো, এইটা ছিল বর্তমান গভর্নমেন্টের ওই সময়কার চ্যালেঞ্জ। এবং আমরা কিন্তু মোটামুটি 5-6 মাস পর্যন্ত রাতে এই ভয়টা নিয়ে ঘুমাতে গেছি, আজকে ইন্ডিয়া কিছু করে বসে কিনা। সিচুয়েশনটা কিন্তু এই জায়গায় ছিল। আমরা আজকে 1 বছর পরে এই জিনিসটা যেন একটু ভুলে না যাই, হ্যাঁ, যে আমরা আসলে কোথায় ছিলাম অগাস্টের 5 তারিখে। আপনি খেয়াল করে দেখেন, অগাস্টের 5 তারিখ 6 তারিখ রাত পর্যন্ত বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছিল যে এই মনে হয় বের হচ্ছে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। কেন? কারণ ওই সময়টা কিন্তু তখন পর্যন্ত ডিসাইসিভলি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী হওয়া, এই ঘটনাটা কিন্তু আমরা ঘটাইতে পারি নাই, আমাদের কিছু দুর্বলতা ছিল। আহ, অগাস্টের 5 তারিখ রাত 3টার দিকে আমি আকরামকে ফোন দিই। হ্যাঁ, কারণ ওই সময় একটা খুব স্পষ্ট আতঙ্ক সব জায়গায় ছড়ায় পড়ছিল এইভাবে, যে রাতে বোধহয় বের হবে, বের হলে সেখান থেকে হয়তো সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন বাহিনী থেকে তাদের সমর্থক যে শক্তিগুলো, এরা বাইরে বের হয়ে আসবে এবং এরা ব্যাপক ম্যাসাকার ঘটাবে।
বিশেষভাবে আশুলিয়াতে সাফারে যে ঘটনাগুলো ঘটছে, যাত্রাবাড়িতে যে ঘটনাগুলো রাজার ঘটছে, এইগুলো থেকে আসলে মানুষের মধ্যে একটা ব্যাপক ভীতি সৃষ্টি হয়। তো পরবর্তীতে দেখা যায় কি যে এই ঘটনাটার পরে আমি একটু পুশ করা শুরু করি যে না, এইখান থেকে যেন সমন্বয়কদের কোনো মেসেজ আসে, আদারওয়াইজ যদি কোনো মেসেজ না আসে মানুষের ভয়টা দূর হবে না। এবং আমাদেরও একটা আশঙ্কা ছিল ওই দিন যদি রাতে মানুষ ঘুমায় যায় এরপর আসিফ নাহিদ ওদের উপর কিছু করা হয় কিনা, এই একটা আশঙ্কা ছিল তখন পর্যন্ত। এবং তারপরে কি হলো, তারপর কিন্তু 2 মাস ধরে পুলিশ নাই, মানুষ নিজের ঘর বাড়ি পাহারা দিল, মানুষ কি করলো বিভিন্ন জায়গাতে ট্রাফিক কন্ট্রোল করলো, স্কুল কলেজের বাচ্চারা। তো অবস্থাটা কি ছিল দেখেন, এভরিথিং ওয়াজ ডিসফাংশনাল আফটার দ্যাট টাইম। তো ওই সময় ওই জায়গা থেকে শুরু করে বাংলাদেশ যে একটা সিরিয়া হয়ে যায় নাই, বা বাংলাদেশের পরিস্থিতি যে মানে লিবিয়ার মতো হয়ে যায় নাই। হ্যাঁ, আমাদের ওই রকম সশস্ত্র গ্রুপ নাই, কিন্তু শুধু ছাত্রলীগকেই যদি ওই সময় অন্তত ডিসম্যান্টেল লেভেলে না গেলেও অন্তত দমন না করা যেত, ওই সময় মানুষের পক্ষ থেকে যদি সশস্ত্র না হলেও একদম নীরব অহিংস প্রতিরোধ যদি তৈরি না করা যেত, ছাত্রলীগ একাই যথেষ্ট ছিল ওই সময় বাংলাদেশ ধ্বংস করার জন্য। তারা কি করতো, তারা দেখা যেত উগ্রবাদী সে যে হিন্দুদের উপর অ্যাটাক করতো, ওই সময়টাতে মানুষের ঘরে বাড়িতে ডাকাতি করতো, এই যে ঘটনাগুলো করতো। তারপর বিভিন্ন রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে দেখতেন যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করে দিচ্ছে, এই গ্রুপের একজনকে মেরে ফেলছে, মেরে ওই গ্রুপের দায় দিছে। এই সিচুয়েশন কিন্তু ওই পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সময়টাতে সম্ভব ছিল। তো বাংলাদেশ কিন্তু এই জায়গাটা সার্ভাইভ করে গেছে কোনোভাবে, এবং আমরা মোটামুটি এখন বলতে পারি যে বাংলাদেশ ইজ নট গোয়িং টু বি আ মিয়ানমার, বাংলাদেশ ইজ নট গোয়িং টু বি সিরিয়া অর আফগানিস্তান। এই ধরনের কিছু আমরা হতে দিচ্ছি না। প্রথম ধাপটা আমরা সার্ভাইভ করেছি। নেক্সট যে জায়গাটায় আমরা আমাদের এক্সপেকটেশন গভর্নমেন্টের উপর ছিল যে গভর্নমেন্টের একটা বিপ্লবী চরিত্র থাকবে, এই গভর্নমেন্ট এমন কিছু চেঞ্জ ইনিশিয়েট করবে যে চেঞ্জগুলো থেকে হয়তো গত 54 বছরে বাংলাদেশের মানুষ যে ভোগান্তিগুলো ভুগেছে এগুলো বাংলাদেশের মানুষ হয়তো ভুগবে না। তো এখন এই যে দৃশ্যমান পরিবর্তনগুলা, এইগুলোর জায়গায় এই গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট আমি বলবো যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য না। এবং বিশেষভাবে আমার কাছে মনে হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার এবং এর পূর্ববর্তী যে হত্যাকাণ্ডগুলো ছিল এইগুলোর বিচার, এইগুলোতে এখনো যথেষ্ট অগ্রগতি সাধিত হয় নাই। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড, এই কথাটা কিন্তু চালু আছে। হ্যাঁ, অবশ্যই বিচারগুলোর একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিশ্বমানের ব্যাপার আছে, কিন্তু সেই ব্যাপারগুলো মাথায় রেখেও যদি আমরা চিন্তা করি, দেখেন 1 বছর হয়ে গেছে, যে শহীদদের মা চিন্তা করছিল যে তার সন্তানের মৃত্যুর একটা, তার সন্তানের হত্যার একটা বিচার হবে, সে কিন্তু এখনো বসে আছে সবার দিকে তাকায়, সে কিন্তু বিচারটা এখন পর্যন্ত পায় নাই। এরপর পার্টিকুলারলি আমি বলবো যে রাষ্ট্রীয় যে একটা রূপকল্প, যে রাষ্ট্রটা এই গতিতে এই প্রিন্সিপালসগুলোর উপরে আগাবে, এই জায়গাটাতে দেশকে একটা দিক নির্দেশনা দেওয়া এটা সরকারের দায়িত্ব ছিল। তো যাই হোক, আমরা যে ধরনের সরকার চেয়েছি ঠিক সেই ফর্মে তো সরকার গঠন হয় নাই, ওটা পরিস্থিতির একটা মানে অপরিহার্য বাস্তবতা ছিল। এই কারণে আমি মনে করি যে সরকার হয়তো মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু গ্রেটার ডিজাস্টার যেটা ওইটা আমরা হয়তো এড়াতে সক্ষম হয়েছি। অ্যাজ লাইক এই মাইলস্টোনের ঘটনার পরের দিন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা ডাকলেন এবং রাজনৈতিক দলগুলো সেখানে গেল, গিয়ে কথাবার্তা বললো, এবং জাতীয় ঐক্যমতের উপর সবার একটা কমন স্ট্যান্স আছে। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, যারা এখন পর্যন্ত সরকারের পক্ষে বিপক্ষে হোক বা সরি, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, যা কম করে হলেও অন্তত 10 থেকে 12টি উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাবনা আনতে পেরেছে, যেগুলোর কিছুর উপরে সব দলগুলোর ঐক্যমত হয়েছে, কিছুগুলোর উপরে হয় নাই। বিশেষভাবে পিএর সিস্টেম এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, এবং স্বাধীন যে কতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবিধানে কিছু পজিটিভ পরিবর্তন, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অবশ্যই আশাব্যঞ্জক। কিন্তু আমার কাছে মনে হয় যে ওভারঅল জুলাইতে মানুষ যে মানে খুলুসিয়াত নিয়ে সামনে আসছে, মানুষ যে স্পিরিচুয়ালিটি দেখাইছে, এই যে জায়গাটা, এই জায়গাটায় আসলে পরবর্তীতে রাজনৈতিক দলগুলা এই জায়গায় মানুষের সঙ্গে কানেক্ট করতে পারেনি। পারলে হয়তো এই জিনিসগুলো করতে এতদিন সময় লাগে না। তাহলে ভাই আমরা যে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাটা শুনতেছি, তাহলে এই জায়গায় পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের সাথে পার্থক্যটা কোথায় যদি সেই পরিবর্তনগুলোই না আসে? প্রথমত হচ্ছে দেখেন, আমরা প্রথমেই বলছি যে 5 তারিখে আমরা যে পরিবর্তনটা চাইছিলাম ওই পরিবর্তন ওই উপায় আমরা করতে পারিনি। কারণ কি? কারণ তখন হাসিনাকে পলায়নে বাধ্য করা গেছে, কিন্তু তার যে প্রশাসনের বিভিন্ন ফ্যাকশন, এই ফ্যাকশনগুলোকে কিন্তু আমরা কমপ্লিটলি ডিফিট করতে পারিনি। মুজিববাদকে কিন্তু আমরা রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করতে পারিনি। তো রেসিডিউ রয়ে গেছে, ফ্যাসিস্ট রেসিডিউ। এই যে ফ্যাসিস্ট রেসিডিউ,
রেসিডিউগুলো পরে ধীরে ধীরে উপযুক্ত পরিবেশ পেয়ে গ্রো করছে। কেন? গভর্নমেন্ট কিন্তু ওইভাবে হার্ড অ্যান্ড ফাস্ট অ্যাকশনে যেতে পারে না। হ্যাঁ, তো এর ফলে যে ক্রাইসিসগুলো ডেভেলপ করছে, এই ক্রাইসিসগুলোর ফলাফল আকারেই এইরকম সময়ক্ষেপণ হচ্ছে সব কিছুতে। আর এই যে জায়গাটা এখন তাইলে আমরা কি করছি, আমরা রেভলিউশনারি স্টেপ যেহেতু সেইভাবে নিতে পারি নাই 5 তারিখের পরবর্তী সময়, আমরা কি করছি, আমরা গ্র্যাজুয়ালিজমে শিফট করছি। হ্যাঁ, তো গ্র্যাজুয়ালিজমে কি হয়, ধীরে 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 চেঞ্জগুলো আসতে থাকে। প্রক্রিয়াটা খুব ফাস্টও হতে পারে, খুব স্লো হতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে প্রক্রিয়াটার গতি কম, কিন্তু প্রক্রিয়াটা ওভারঅল একেবারে রং ডিরেকশনে যাচ্ছে, ব্যাপারটা তেমন না। যেমন হয়তো জুলাই ঘোষণাপত্র, আসিফ আরো ভালো বলতে পারবে, জুলাই ঘোষণাপত্র হয়তো সামনে আসছে, অ্যান্ড অলসো জাতীয় ঐক্যমত্য কমিশনের আন্ডারে বেশ কিছু রিফরমেশন, যেটা একটু আগে বললাম, এগুলো গৃহীত হবে। এখন কথা হচ্ছে আপনার মানুষের খাসলত যদি চেঞ্জ না হয়, হ্যাঁ, সে 2001 সালে কি করছে সেটা 2026 সালে সে রিপিট করবে, এই চিন্তা ভাবনা যদি সে করে, সে আগে যেভাবে পলিটিক্স করছে সেভাবেই যদি সে করে, তাইলে যেমন পরিস্থিতি বদলাবে না, তেমনি কিছু জায়গা আছে যেখানে মৌলিক কিছু পরিবর্তন এখন থেকেই সেট করা উচিত, রাষ্ট্রকে এটা করতে হবে। সেটা যদি না করা যায়, যেমন নির্বাচনের খরচ কমানো, একটা ইলেকশনে একজন প্রার্থীকে যে পরিমাণ টাকা খরচ করতে হয়, এই টাকা তো সৎ পথে রোজগার করে খরচ করা এটা ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো এখন দেখা যাবে কি, সে যখন ইলেকশনে এত টাকা খরচ করবে, এই টাকা তো সে চাঁদা উঠাবে মানুষের কাছ থেকে, বিভিন্ন ব্যবসায়ীর কাছে ধর্ণা দিবে, তাকে দিতে হবে। তো তাইলে ব্যবসায়ী কি করবে, তাকে টাকা দিবে কি এমনি এমনি, ব্যবসায়ী তো সুযোগ সুবিধা নিবে তার কাছ থেকে। এই যে অ্যাক্সিসটা, এভিল অ্যাক্সিসটা, এটা তো ভাঙা দরকার। এটা ভাঙতেছে কিনা, এটা যদি ভাঙে তাইলে আমরা বলতে পারবো যে একটা নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে। পলিটিক্যাল সেটেলমেন্টকে আমরা শুধু পলিটিক্স দিয়ে না দেখে এর পেছনে যে ফিনান্সিয়াল ফ্যাক্টরগুলো থাকে, এইগুলো আমরা দেখতেছি কিনা। আমরা এখন ধরেন বিভিন্ন রকমের নির্বাচন ব্যবস্থার কথা বলি, পিআর হবে না, মিক্স পিআর হবে নাকি আগের মতো এফডিডিপি থাকবে। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকশনে কে দাঁড়াচ্ছে, এলাকার সবচেয়ে খারাপ লোকটা দাঁড়াচ্ছে কিনা। যে ওয়ার্ড কমিশনের কাছে আপনি চরিত্রের আপনার চারিত্রিক সনদপত্র নিতে যাবেন, তার নিজের চরিত্র আপনার চেয়ে খারাপ কিনা, এইটা বেশি ম্যাটার করবে। তো মানুষের মধ্যে চরিত্রগত যে পরিবর্তন, নৈতিক যে পরিবর্তন, এইটা যদি না আসে, তাইলে কিন্তু ধরেন রাষ্ট্রীয় বিভিন্ন ঘোষণাপত্রে বা সংবিধানে এইরকম সুন্দর সুন্দর কথা কিন্তু সব জায়গায় লেখা থাকে, কিন্তু সুশাসন কিন্তু তাইলে আসে না। এইটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে জবাবদিহি করার মানসিকতা, মানুষের মুখ কাছে জবাবদিহি করার মানসিকতা, সংস্কৃতি, এইগুলো কিন্তু আমাদের ডেভেলপ করা এখনো হচ্ছে না। সো এই জায়গাটায় আমি বলবো যে পুরানো রাজনৈতিক বন্দোবস্ত যেটা ছিল, ওইটা একই সাথে তো একটা রাজনৈতিক বন্দোবস্তের পেছনে অর্থনৈতিক বন্দোবস্ত আছে, ওইটার জায়গায় রয়ে গেছে। কিন্তু ওইটাকে চেঞ্জ করতে, এই যে একটু আগে গ্র্যাজুয়ালিজমের কথা বললাম, আমাদের গ্র্যাজুয়ালি সাংস্কৃতিক, মতাদর্শিক এবং চার্চিক পার্থক্য নিয়ে আসতে হবে। আমরা যদি এই জায়গাগুলোর পার্থক্য পরিষ্কারভাবে, নতুন রাজনীতির কথা যারা বলে তারা ডিফাইন না করতে পারে যে দেখো আমি ওইটা করি না, ও যে কাজটা করে তার চেয়ে আমি ডিফারেন্ট, বেটার। হ্যাঁ, এবং আমি তোমার কাছে বেটার একটা অল্টারনেটিভ নিয়ে আসতেছি, তাইলে হয়তো এটা একটা সময় গিয়ে নতুন রাজনৈতিক একটা ব্যবস্থার গোড়াপত্তন করতে পারবে। বাট বিফোর দ্যাট যা ছিল তাই। আসিফ ভাই, ভাইয়ের কথা ধরেই যদি আসি, জুলাই ঘোষণাপত্র কেন এখন আমরা পাচ্ছি না? সরকারের কি আদৌ সদিচ্ছা নেই, বা এখানে আসলে মূল বিষয়টা কি? মানুষ কিন্তু এখনো আমাদের সেই জুলাই ঘোষণাপত্রের জন্য সবাই মুখিয়ে আছে, তো কেন আমরা সেটা পাচ্ছি না? প্রথমত হচ্ছে জুলাই ঘোষণাপত্রের কথা যখনই আসে তখন আমার আফসোস হয় আর কি পার্সোনালি, যে আমরা তো এটা 5ই আগস্ট দিতে পারতাম। যেটা হয়েছিল আসলে যে যখন আমরা এক দফার ঘোষণা করি, তখনও আসলে এটা অনেক আনসার্টেন ছিল যে কবে আসলে আমরা সফল হব বা আদৌ সফল হব কিনা। 5 তারিখ শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অনেক কুইক ছিল। মানে আমাদের যে পরিকল্পনা ছিল, অ্যাটলিস্ট আমাদের একটা ক্রোনোলজি ছিল যে এরপরে হয়তো এটা ঘোষণা দিতে হবে, ওইটা ঘোষণা দিতে হবে, সশস্ত্র বিপ্লব ঘোষণা করতে হবে। কিন্তু এর পেছনে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখি, তাহলে বিপ্লব সাধারণত পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেভাবে হয়েছে, আগে একটা আইডিয়াল, একটা আদর্শের জায়গায় সবাই একমত হয়েছে, সেটার জন্য ফাইট হয়েছে, সেটার লিটারেচার থাকা, সেটার পরবর্তীতে কি হবে সবকিছু এক ধরনের ডিফাইন থাকার পরে একটা বিপ্লবকে সফল করা গেছে। যদি রাশিয়ার কথা বলি বা আরো বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের কি এরকম কিছু ছিল কিনা প্রথমত, এবং একই সাথে
নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা গণঅভ্যুত্থানের পরে বা আগেও বলা হচ্ছিল, কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যেই অনুঘটকগুলো প্রয়োজন, যেই পরিমাণ লিটারেচার প্রয়োজন, যেই পরিমাণ পলিটিক্যাল ফোর্স প্রয়োজন, এটা কারো ছিল কিনা বা কেউ এটাতে কাজ করেছে কিনা। আমরা রাজনৈতিক দলগুলোকে দেখেছি যে তারা সমালোচনা করে, আওয়ামী লীগের একটা জায়গায় সমালোচনা করেছে যে তারা আমাদেরকে মাঠে নামতে দিচ্ছে না, করতে দিচ্ছে না। শুধু মাঠে নামা বা আন্দোলন করা তো রাজনীতি না। আপনি আওয়ামী লীগের যেই মহাবয়নের ভিত্তিতে সে এখানে ফ্যাসিবাদ কায়েম করেছে, যে মুজিববাদী বয়ানের ভিত্তিতে, এর বিরুদ্ধে আপনি আসলে কয়টা স্ট্রাকচারাল কাজ করতে পারছেন, কয়টা লিটারেচার আছে আপনার, কয়টা আপনার লোকজন, আপনাদের বুদ্ধিজীবীরা কয়টা আসলে আর্টিকেল লিখছে, কয়টা ইন্টারন্যাশনাল জার্নাল বা ন্যাশনাল জার্নাল তৈরি করতে পারছে। এটা এই জায়গায় তো সম্পূর্ণভাবে আমি বলবো আমাদের বিরোধী দলগুলো ফেল করছে। যদি আওয়ামী লীগের সাথে তুলনা করতে, তারা যে করে নাই এমন না, করার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগ যে পর্যায়ে সম্মতি উৎপাদন করতে পারছে সেটা তো তারা পারে নাই। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন বা একটা নতুন আঙ্গিকে এসে দেশ পরিচালনা করা বলেন, সেটার জন্য যেই এলিমেন্টগুলো প্রয়োজন সেটাই সরকারের কাছে ছিল না। আরেকটা বিষয় হচ্ছে ঘোষণাপত্রের যেটা বলছিলাম, সেটা 4 তারিখ রাতে যখন আমরা লং মার্চ ঘোষণা করি, তখন আমার মনে হচ্ছিল যে এটা আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমরা গণভবনে যাব যদি আমাদের যথেষ্ট লোকবল হয়, আর না হলে আমরা ঢাকায় অবস্থান করবো আর কি। ঢাকায় আমরা 10টা স্পট, আপনাদের যদি মনে পড়ে, আমরা ঘোষণা করেছিলাম যে এখানে সবাই জড়ো হবেন। তো আমাদের প্ল্যানটা ছিল ওইখানে আমরা অ্যাসেসমেন্ট করব যে কি পরিমাণ আমাদের লোক আছে, তারপরে আমরা মার্চ করব। তো এর আগে আপনারা খেয়াল করেন যে আমরা স্পষ্ট ঘোষণা কিন্তু দিই নাই। আমি পোস্ট দিছি যে ঘেরাও 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 হবে, কি ঘেরাও হবে সেটা বলিনি। তো এটা একটা হচ্ছে সেন্টিমেন্ট ক্রিয়েট করা মানুষের মধ্যে, সবার মধ্যে একটা স্পিরিট তৈরি করার জন্য। তো তারপরে আমার মনে হচ্ছিল যে হয়তো শেখ হাসিনার পতন হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে সেদিন রাতে 2টা-3টার দিকে মাহফুজ ভাইয়ের সাথে, আমাদের এখানে তো মূলত লিটারেচারের জায়গাগুলো বা ইন্টেলেকচুয়াল জায়গাগুলো মাহফুজ ভাই মোটামুটি দেয়। তা আমরা তো মাঠের রাজনীতি করা বা পরিকল্পনা গ্রহণ করা, বাস্তবায়ন করা। তো মাহফুজ ভাইয়ের সাথে আমি আর বাকের এক জায়গায় ছিলাম, এক বড় ভাইয়ের বাসায় লুকিয়েছিলাম। সেখান থেকে পরের দিনের কর্মসূচিতে যাব, এরকম একটা অবস্থা। তো দুইজনই যোগাযোগ করতেছিলাম যে ভাই আমাদের একটা ঘোষণাপত্র রেডি রাখতে হবে ইন কেস যদি প্রয়োজন পড়ে। কারণ যদি পতন হয়ে যায় আগামীকালকে, তাহলে কি পরে কি, বা আগামীকালকে পতন না হলেও আমরা যে যোগাযোগ করতে পারবো, এর তো কোনো আসলে এর সুযোগ থাকবে কি থাকবে না, এর কোনো নিশ্চয়তা নেই, 1 ঘন্টারও নিশ্চয়তা নেই। আমরাও যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারতাম ওইখান থেকেও। তো একটা ঘোষণাপত্র লিখে রাখা প্রয়োজন। তো তখন আসলে আহ, সবাই এত বেশি পরের দিনের জন্য ফোকাস ছিল, পরের দিন লোক হবে কিনা, লং মার্চ সফল হবে কিনা, মানুষ আসতে পারতেছে না কিনা ঢাকায়, এই জিনিসগুলো। তো তখন ঘোষণাপত্রের বিষয়টা ওইভাবে লেখা হয়নি, হয়নি। তবে একটা রূপরেখা দেওয়ার বিষয়ে আমরা একমত হই, এবং পরে একটা রূপরেখা লেখা হয়। এটা 5 পয়েন্টস আমি ফেসবুকে দিয়েছিলাম যে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করবো, মানে পরবর্তীতে কি হবে, যাতে করে হ্যাঁ একটা দিক নির্দেশনা পাই এবং আমরা কিংকর্তব্য বিমূঢ় না হয়ে যাই। তো সেখানে আমরা মডেলটাও দিয়েছিলাম যে পলিটিক্যাল রাজনৈতিক দলের প্রতিনিধি থাকা, তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি থাকা, ছাত্রদের প্রতিনিধি থাকা, এই সব মিলিয়ে একটা মডেলও কিন্তু সেখানে দেয়া হয়েছিল। এবং সেখানে আমরা বলেছিলাম সবগুলো গণহত্যার বিচার করা হবে, রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে। তো এই জিনিসগুলো ছিল, কিন্তু এটা ঘোষণাপত্র আকারে সেভাবে ছিল না, স্ট্রাকচারাল ঘোষণাপত্র যেমন হয় সেটা ওই অল্প সময়ের মধ্যে নিজেদের বোঝাপড়া থেকে একটা দিক নির্দেশনা ছিল। তো যেটা পরবর্তীতে আসলে কাজেও এসেছে। পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে তো ওই যে কারো ঘর পুড়লে কেউ আলু পোড়া দিয়ে খেতে আসে, তো তখন তো আমরা শুনতেছিলাম যে সামরিক শাসন জারি হতে পারে। বা কেউ কেউ বলতেছিল, কিছু কিছু বুদ্ধিজীবী বলতেছিল যে হাসিনার সংসদের ভালো এমপিদেরকে দিয়ে একটা সরকার গঠন করা যায় কিনা। তো আমরা যদি রূপরেখাটা না দিতাম, তাহলে হয়তো ওই প্রস্তাবগুলাই সামনে চলে আসতে পারতো, এবং সেগুলোকে সামনে আনার অনেক ইয়েও ছিল, পরিকল্পনাও ছিল এখানকার স্টাবলিশমেন্টের। ঘোষণাপত্রটা তখন দিতে পারেনি, এটা একটা আফসোস। আর এখন ঘোষণাপত্র দেখা যায় যখন সরকার গঠন হলো, এবং তারপর সবকিছু একটা সরকারের একটা দায় আছে যে সবাইকে সাথে নিয়ে চলা। আপনার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হলেও অবশ্যই সবার অন্তর্ভুক্তি এবং সম্মতির প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে ঘোষণাপত্র সরকার এককভাবে দিতে পারে না। সরকারকে অবশ্যই এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট একটা করতে হলে এটা পলিটিক্যাল পার্টিগুলোর ঐকমত্যের ভিত্তিতে, এবং এইটার লিগ্যাল কনসিকুয়েন্স কি হবে, এটা সংবিধানে সংযুক্ত হবে কি হবে না, বা এটা কি শুধুমাত্র পলিটিক্যাল ডকুমেন্ট হয়ে থাকবে কিনা, এই বিষয়গুলোতে একটা ঐকমত্যের দরকার আছে। সেটাতেই
বাদ সাধতেছে বারবার। যতবারই উদ্যোগ নেওয়া হচ্ছে বা হচ্ছে আমি টেক্সটগুলো দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে টেক্সটগুলো দিয়েছে বা প্রস্তাবিত যে ঘোষণাপত্রগুলো দিয়েছে, তো অনেকগুলো দেখে কষ্ট লেগেছে যে এত কম্প্রোমাইজড টেক্সট, যেখানে একটা বড় পলিটিক্যাল পার্টির একটা ঘোষণাপত্রের প্রস্তাব এসেছে, ওনারা কমিটি টমিটি করে দিয়েছে। তো এখানে আমি দেখলাম জুলাই নিয়ে লেখা আছে 2 লাইন। মানে এখানে ঘোষণাপত্র তো যেহেতু যেহেতু দিয়ে থাকে কারণগুলো, যে কি কি কারণে এই অভ্যুত্থান হলো, সেখানে যদি 20টা রিজন থাকে 20টার মধ্যে 2টা আছে শুধু জুলাই নিয়ে। তো আমার মনে হয় এই কম্প্রোমাইজ টেক্সট দেওয়ার থেকে না দেওয়া ভালো। এটা দিলে এটা দেশের মানুষের সাথে এবং শহীদদের সাথে এক ধরনের বেইমানি। মজা করা হবে আর কি। তো তারপরে এখন মোটামুটি হ্যাঁ, একটা পর্যায়ে এসছে। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যদি আরো সদিচ্ছা দেখায়, আরো ছাড় দেওয়ার মানসিকতাটা রাখে এবং জুলাইয়ের শহীদ আহতদের প্রতি অবিচার না করে, তাহলে একটা অ্যাগ্রিড টেক্সটে আমরা বোঝাতে পারবো এবং ঘোষণাপত্রটা দেওয়া সম্ভব হবে। এখান থেকে যদি ভাই আরেকটা জিনিস একটু টেনে নিয়ে আসি, যে কেন আসলে সেই ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না, আর মানে রাজনৈতিক কোন জায়গাগুলোয় বারবার বেঁধে যাচ্ছে? বেঁচে যাচ্ছে এখানে মনে করেন একটা ঐতিহাসিক টেক্সট হবে, হয়তো এটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে। সেখানে তো সবার তো স্বার্থ আছে, একটা রাজনৈতিক দল চাইবেই যে তার স্কিনটা এখানে বেশি থাকুক এবং আম, আহ, কেউ কেউ চাইবে রাজনৈতিক কারণে জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করে রাখা, আবার কেউ চাইবে রাজনৈতিক কারণে বা দায়ের জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানকে বড় করে দেখানো। তো ওই জায়গাতেই হচ্ছে বারবার থেমে যাচ্ছে। বারবার থেমে যাচ্ছে আর কি। ওই জায়গাতেই হচ্ছে ঐক্যটা তার হচ্ছে মানে না। ভাই রাজনৈতিক একজন স্বার্থগুলোই এখন বেশি সামনে চলে আসছে। যত দিন যাচ্ছে আরো বাড়ছে আর কি। তো ভাই আমরা এস্টাবলিশমেন্টের কথা বলতেছিলাম, যে ফ্যাসিবাদের সহযোগী বিভিন্ন এস্টাবলিশমেন্ট, এবং এস্টাবলিশমেন্ট গুলোর দিকে আমরা তাকালে সবচেয়ে বড় সহযোগী ছিল মিডিয়াগুলো এবং তার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন অংশ। তো ভাই আমরা তো অনেক সময় ভারতপন্থী মিডিয়া, বিভিন্ন পন্থী মিডিয়ার নাম শুনে আসছি, সেই মিডিয়াগুলো এখনো ফাংশনাল। তারপরে থেকেও যেটা সবচেয়ে বড় সমস্যা, যে আমরা কিন্তু নতুন করে কোনো মিডিয়া তৈরি করতে পারিনি, বা নতুন করে কোনো আমরা আবহ দেখছি না যারা বাংলাদেশপন্থী হয়ে বা নতুন যে একটা আবহ তৈরি হয়েছে সেই হিসেব করে কাজ করতেছে। তো এইটা কি আমাদের জন্য ব্যর্থতা নাকি? প্রথমত মিডিয়া তো আর মিডিয়া করা সরকারের কাজ না। আমরা চেষ্টা করছি বিটিভিটাকে যতটা সম্ভব বাতাবি লেবু থেকে সরিয়ে আনা। এখন যদি বিটিভি দেখেন, বিটিভিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করা হয় না সারাদিন, কারণ ওইটা সরকারের কাছে আছে, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে আছে। কিন্তু এর বাইরে আমাদের মিডিয়াগুলো তো কর্পোরেশনস রাই মোটামুটি চালায়। তো সংবাদ মাধ্যম সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন হলে আশা করি যে একটা ইতিবাচক সংস্কার হবে। তবে মুশকিলটা হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে আমি মনে করি বাংলাদেশপন্থী যারা বিজনেসম্যান আছে, কর্পোরেশনস আছে, তাদের একটা বড় দায়িত্বের জায়গা আছে। তো মিডিয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে নতুন মিডিয়া, বাংলাদেশপন্থী মিডিয়া হচ্ছে না, বা ওই মিডিয়াগুলোই কাজ করে যাচ্ছে যারা আসলে বিভিন্ন জনের এজেন্ডা বা বিভিন্ন গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন করে। মিডিয়ার মধ্যেও যে সবাই আসলে আগের মতোই আছে তাও না, কিছু জায়গায় পরিবর্তন এসেছে। কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে পলিটিক্যাল শেয়ার হোল্ডারদেরকে বাদ দেওয়া হয়েছে, বা কিছু মানুষজনের গুডউইল আসলে দেখা যাচ্ছে। কিছু মিডিয়া দেখবেন যে খুব নিউজ দেখলে তো বোঝা যায় যে আসলে কিরকম। আবার বেশিরভাগই আমি বলবো যে আগের মতোই রয়ে গেছে, বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ওই তার সেটেলমেন্টকেই সহযোগিতা করার একটা মানসিকতা আছে। তো এখানে আমার মনে হয় যে বাংলাদেশপন্থী কর্পোরেট প্রতিষ্ঠান এবং পলিটিক্যাল যারা আসলে মিডিয়া গড়ে থাকে বা রান করে, তাদের এগিয়ে আসা উচিত। এবং বাংলাদেশে যেই মিডিয়ার যে প্র্যাকটিস, অপসাংবাদিকতা থেকে শুরু করে এই বিষয়গুলোর পরিবর্তন হওয়া উচিত। এবং এগুলো তো আসলে সবকিছু নীতিমালা কিংবা আইন দিয়ে পরিবর্তন করা যায় না। প্র্যাকটিসের বিষয়টা, আপনি কিভাবে আপনার লাইফ লিড করবেন, এটা তো সবসময় আইন দিয়ে আসলে ইয়ে করা সম্ভব না। তো সেই জায়গা থেকে মনে করি এখানে এই গোষ্ঠীগুলোর এগিয়ে আসা উচিত এবং কাউন্টার ব্যালেন্স তৈরি করার জন্য নতুন নতুন মিডিয়া তৈরি করা প্রয়োজন। সজল ভাইয়ের কাছে যদি চলে আসে, আমরা এই যে বিভিন্ন পন্থার কথা বললাম, বাংলাদেশপন্থী, কখনো শুনেছি পাকিস্তানপন্থী, কখনো ভারতপন্থী, সেই পন্থাগুলো বলতে আসলে ভাই কি বোঝায়? আর এই পন্থাগুলো তো ভাই এমনিতেই আসে না, এগুলো আসলে রাজনৈতিক স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ধরেই আসে। এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে কোন পন্থী বলে ভাই আপনি মনে করেন? এটা তো খুব খতরনাক কোশ্চেন হয়ে গেল। প্রথমত, বাংলাদেশ পন্থার পাশাপাশি ভারত আর পাকিস্তান পন্থা কথাগুলো
কিভাবে চলে আসছে দেখেন, বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি হলো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে। আর তারপর আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা সবসময় ইন্ডিয়ার একটা ইমিনেন্ট অ্যাগ্রেশন এটার কথা আমাদের মানসপটে থেকে যায়। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন থেকে কিছু মানুষ বারবার কি করলো যে পাকিস্তান মনে হয় আবার ফিরে আসবে, এই যে তাদের 1971 ট্রমা এইটাকে বারবার লালন করা শুরু করে এবং বলা শুরু করে। এবং পরবর্তীতে যেটা হয়, মূলত বাংলাদেশে আসলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তো আসলে রিইউনিফিকেশন পসিবল না, এটা একটা অ্যাবসলিউট বাকওয়াস। কেন? আপনার দুইটা দেশের মাঝখানে যে 2000 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মাঝখানে আবার ইন্ডিয়া, তাদের সাথে আমাদের যে কালচারাল এথনোগ্রাফিক যে ডিফারেন্স, এইগুলোকে ওভারকাম করে আসলে রিইউনিফিকেশন এটা একটা পুরাপুরি বাকওয়াজ। এবং কোনো জিওপলিটিক্যাল অ্যানালিস্টের কাছে আপনি যদি যান, সে আপনার কথা শুনে হাসবে এই কথা। ঠিক আছে, পুরান ঢাকা একটা কথা ছিল যে ঘোড়ায় বিয়ে আছে গা, তো এই টাইপের কথা। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ার পক্ষে বাংলাদেশকে অ্যাবজর্ভ করা, এইটা হচ্ছে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। সত্যি কথা যেটা, খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। ইন্ডিয়ার পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে বাংলাদেশের উপর বিভিন্ন রকমের মতাদর্শিক আধিপত্য বিস্তার, সেইটাকে তারা ক্রমে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিষ্পেষণের টুলে কনভার্ট করবে। এইটা ইন্ডিয়ার পক্ষে পসিবল। এবং আমরা দেখতে পাই 1971 পরবর্তী যে নেতৃত্ব বাংলাদেশে আসছে, সেই নেতৃত্বের একটা বিরাট অংশ অদ্ভুত এক অজানা কারণে বাংলাদেশের স্বার্থ দেখার চাইতে ভারতীয় স্বার্থ দেখাকে অনেক সময় নিজেদের প্রায়োরিটি আকারে দেখছে। এবং এর ফলেই কিন্তু এই 54 বছর 53 বছর পরে এসে আমাদেরকে জুলাইয়ের মতো একটা ফাইট দিতে হয়েছে আমাদের জেনারেশনগুলোকে। কারণ তারা কম্প্রোমাইজড। কেন কম্প্রোমাইজড? দ্য আইডিয়া অফ বাংলাদেশ, এটা তারা বিলিভ করে নাই কখনো। এইটা ছিল সমস্যা। এবং একইভাবে আরেকটা ক্ষুদ্র অংশ আছে, আমি মনে করি এরা কখনো দ্য আইডিয়া অফ বাংলাদেশ অ্যাকসেপ্ট করে না, এই কারণে যে পাকিস্তান ছিল তাদের একটা ফ্যান্টাসি। ঠিক আছে, তো দুই রকমের ফ্যান্টাসি, একটা হচ্ছে মহাভারতের ফ্যান্টাসি, আর একটা হচ্ছে গ্রেটার পাকিস্তানের ফ্যান্টাসি। এই দুইটা ফ্যান্টাসি থেকে দুইটা জনগোষ্ঠী নিজেদেরকে ডিসঅ্যাসোসিয়েট করতে পারে। দ্যাটস ওয়াই তারা কি করছে, তারা আসলে প্রপারলি বাংলাদেশের যে স্পিরিট, বাংলাদেশের মানুষের যে সভ্যতা সংস্কৃতি, এইটাকে কখনো ওন করতে পারে নাই। এই ওন না করতে পারার যে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো থেকে তারা দুইটা ভিন্ন ভিন্ন তরিকা গ্রহণ করছে। এখন ব্যাপার হচ্ছে এই 50 বছর 54 বছর পরে এসে যখন এই ব্যাপারগুলো ওঠে, অমুক ভারতপন্থী তমুক পাকিস্তানপন্থী, এর মধ্যে যেহেতু একটার কোনো জিও পলিটিক্যাল আমি বলবো যে লেজিটিমেসি নাই, অতএব ওইটা বাতিল। বাংলাদেশের যতটুকু থ্রেট ডেভেলপ করা সম্ভব এটা ইন্ডিয়া অথবা মিয়ানমার থেকে। মিয়ানমার আসলে আমাদের অ্যাটাক করার জায়গায় নাই, তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। তাইলে এখন আমরা কার আগ্রাসনের সম্মুখীন? আমরা আসলে এক প্রকার ইন্ডিয়ান আগ্রাসন ডিল করতেছি কনস্ট্যান্টলি। হ্যাঁ, এখন এর বিরুদ্ধে দেখা যাচ্ছে যে আমাদের একটা মতাদর্শিক রেজিস্ট্যান্স ডেভেলপ হওয়ার কথা, কিন্তু এমন একটা সরকার দীর্ঘ 17-18 বছর বাংলাদেশে টিকে ছিল যারা এই জায়গা নিয়ে কোনো কাজই করে নাই। দ্যাটস ওয়াই আজকে এই রেজিস্ট্যান্সটা আমাদের মানসপটে সেইভাবে ডেভেলপ করে উঠতে পারে নাই যেভাবে করা উচিত ছিল। হ্যাঁ, জুলাইয়ে একটা আপরাইজিং হয়েছে, বাট দ্যাট ওয়াজন্ট এনাফ। এই জাতিটা যেহেতু 3 দিক থেকে একটা বৃহত্তর রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট ফর্ম অফ রেজিস্ট্যান্স গ্রো করার কথা ছিল। আর বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, আমি বলবো যে আওয়ামী লীগ এবং সিপিবি বাদে মোটামুটি সবগুলোই বাংলাদেশপন্থী। আরও কিছু অফশুট দল আছে, এরা হচ্ছে রাজনৈতিক দলের সাইনবোর্ড বানায় ধান্দা করে, এরকম কিছু ভুইফোর দল আছে। এদের আসলে কোনো পন্থা নেই, এরা হচ্ছে পেটপন্থী মেইনলি। ঠিক আছে, বাকি সব রাজনৈতিক দল এখন তাদের কারো পক্ষে ইন্ডিয়াকে ওন করা বা পাকিস্তানকে ওন করা এগুলোর কোনো অপশন আর নাই। করতে গেলে এরা ধুলিসাৎ হয়ে যাবে, থাকবে না। দ্যাটস ওয়াই এখন যারা আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, সিপিবি এক্সিস্ট করে, তো এদের দুইটার একটু লয়্যালটি আছে স্ট্রংলি ইন্ডিয়ার প্রতি, বাট বাকিদের আছে বলে আমি মনে করি না। সো বাংলাদেশের বাকি সব রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। ভাই যেহেতু বললেন আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন, তাহলে আওয়ামীকরণের যে বিষয়টা সেটা আসলে বলতে কি বুঝি আমরা? আর আরেকটা বিষয় হচ্ছে 71 আর 47 এই দুইটা ঘটনাকে পরস্পর বিরোধী মনে করা হয়। আর আওয়ামী লীগের যে ন্যারেটিভটা সেটা হচ্ছে 71 আর 24 দুইটা পরস্পর বিরোধী ঘটনা। তাহলে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? আওয়ামীকরণ যদি আমরা বলি, আওয়ামীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে বাংলাদেশকে
আওয়ামী যে পলিউশন হয়েছে এই পলিউশন থেকে বাইরে বের করে দিয়ে আসা হবে। হোয়াট ইজ আওয়ামী পলিউশন? আওয়ামী পলিউশন আসলে শুরু হচ্ছে হার্ট থেকে। একটা মানুষকে আপনি কনভিন্স করলেন যে তুমি চুরি চামারি যাই করো, তুমি যদি আমার পক্ষে থাকো তাহলে আমি তোমার পক্ষে আছি এবং তোমার উপরে কোনো লেজিসলেশন বলি ল বলি কিচ্ছু কাজ করবে না। এই যে গ্যারান্টি, খারাপই করার যে গ্যারান্টি, এই গ্যারান্টিটা হচ্ছে আওয়ামীকরণের প্রথম সিমটমস। এবং আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের অনেক মানুষের মধ্যে এটা ডিপলি রুটেড করে দিয়ে গেছে। ঠিক আছে? তো আওয়ামীকরণ মানে হচ্ছে মানুষের খাসিলতের যে একটা শুদ্ধতা আছে এইখান থেকে জার্নিটা শুরু করা। হ্যাঁ, ইট স্টার্টস ফ্রম ইউর হার্ট, প্রথম কথা। নেক্সট যেটা আসতেছে বিআওয়ামীকরণ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে গ্র্যান্ড ন্যারেটিভ, এই গ্র্যান্ড ন্যারেটিভে বাংলাদেশ রাষ্ট্রকে এখন পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে দেখাইছে যে আমরা হচ্ছে চিরঋণী আমাদের স্বাধীনতার জন্য ভারতের কাছে, এই জন্য তাদেরকে আমাদের পাতলুন উতার করে দিতে হবে। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এই চিন্তা থেকে যে শুরু করা, এইটাকে ডিজলভ করে দেওয়া তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে জাতির পিতা সিনড্রোম, আজকে অমুককে পিতা মানো, কালকে তমুককে পিতা মানো, তার ব্যাপারে কোনো কোয়েশ্চেন করা যাবে না, তার ফ্যামিলির সবকিছুকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এই যে সাইকোলজিটা, এইটা হচ্ছে আরেকটা আওয়ামী প্রবণতা, এইটাকে রিজলভ করতে হবে। এবং লাস্টলি যে প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ নষ্ট করে গেছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের এবং জনগণের মধ্যে রাষ্ট্র যেন জনগণকে তার অধিকার বুঝিয়ে দিতে পারে, ওই জায়গায় পৌঁছায় নেওয়া, এইটাও কিন্তু একটা বিআওয়ামীকরণের অংশ। এর বাইরে আমি মনে করি যে অর্থনৈতিক একটা বিআওয়ামীকরণের দরকার আছে। কারণ আওয়ামী লীগ একটা এমন ফিনান্সিয়াল সেটেলমেন্ট ডেভেলপ করছিল, একটা দেশের 90% মানুষের ওয়েলথ 5% আওয়ামী লীগের কাছে চলে গেছে। এই যে জিনিসটা তারা ডেভেলপ করছে, দেখবেন যে বাংলাদেশ গিনি ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, যে ইন্ডেক্সটা দিয়ে আমরা অর্থনৈতিক বৈষম্যকে সূচিত করি, খুবই খারাপ অবস্থা। তো এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে ধীরে ধীরে উত্তরণ ঘটায় মানুষের মধ্যে সম্পদ এবং সুযোগের যে একটা সাম্য তৈরি করা, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে বিআওয়ামীকরণের সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটাকে যদি ইগনোর করে আমরা বাকিগুলা করি তাইলে আসলে কোনো লাভ নাই, মানুষ এটাকেও প্রত্যাখ্যান করবে কোনো না কোনো পর্যায়ে। এই দিক থেকে আমরা যদি আরেকটা ব্যাপারে গুরুত্ব দেই, সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের যে সাংস্কৃতিক আবহ তৈরি করে গেছে ট্যাগিং এর, হ্যাঁ, একে এই বলে ট্যাগ করা, ওকে ওই বলে ট্যাগ করা, এই যে ট্যাগিং, ডিহিউম্যানাইজেশন, একজন অমুক হইলে তার এই 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 নাগরিক অধিকার থাকবে, এই অধিকার থাকবে না, বা কোনোটাই থাকবে না, এই যে কালচারটা আওয়ামী লীগ ডেভেলপ করে দিয়ে গেছে, দেখেন এইটার শিকারই কিন্তু আবরার ফাহাদ হয়েছে, জুলাইয়ের মানুষরা হয়েছে, শাপলার শহীদরা হয়েছে, তাই না? এইটার শিকার হয়েছে। নাগরিক অধিকার তো পরের কথা, বেঁচে থাকার অধিকারই দিচ্ছে না। এই জায়গাটায় যদি আমরা একটা জাতীয় ঐক্যমত ডেভেলপ করতে পারি, এটাও একটা ফর্ম অফ ডিওমিফিকেশন। অ্যান্ড লাস্টলি আবারও বলতেছি আমি, খাসলতের পরিবর্তন। আপনি দেখা গেল যে এক দল চলে গেল, আরেক দল আসলো তার জায়গায়, কিন্তু আপনি সেই আপনার পুরানো খাসলতেই থাকলেন, অবৈধ সুযোগ সুবিধা নিলেন, আপনার আমলাতন্ত্রের জায়গা থাকলো, ব্যবসায়ীরা আগের জায়গায় থাকলো, তাইলে এটা ডিওমিফিকেশন হচ্ছে না। সো মেইনলি চেঞ্জটা হইতে হবে কিন্তু আমাদের হার্ট থেকে, এবং এইটা একটা দীর্ঘ নৈতিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক প্রক্রিয়া। এই সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং নৈতিক লড়াইটা আমাদের লম্বা সময় ধরে তৈরি করতে হবে, যেন আমরা একটা নতুন জাতি পাই, জুলাইয়ের যে স্পিরিটটা সেটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। আসিফ ভাই, বিআওয়ামীকরণের কথা যখন আমরা বলতেছি, আওয়ামী লীগকে কি আদৌ সরকার নিষিদ্ধ করেছে কিনা, বা আমরা যে আরেকটা শুনতেছি নতুন রূপে আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে তাদের রাজনীতি করার আসলে সুযোগ কতটুকু বাংলাদেশে থাকবে? সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং সরকারের এক্ষেত্রে স্ট্যান্স হচ্ছে, আমরা মনে করি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করাটাই হচ্ছে একটা সাস্টেইনেবল সমাধান। কারণ সরকারি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নোটিশের মাধ্যমে আওয়ামী লীগকে হয়তো নিষিদ্ধ করে দেওয়া যায়, কিন্তু আরেকটা নোটিশের মাধ্যমে এটাকে ফিরিয়েও আনা যায়। তো সেই সুযোগটা থাকা উচিত না, এটা একটা পার্মানেন্ট জায়গায় আসা উচিত। তবে শুধু রাজনৈতিক দল নিষিদ্ধ করাটাই আসলে বিআওয়ামীকরণ না। বিআওয়ামীকরণ একটা অনেক বড় বিশাল কর্মযজ্ঞ। এটার ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট আছে, এটার একই সাথে আদর্শিক লড়াইয়ের জায়গা আছে, সাংস্কৃতিক এবং সামাজিক লড়াইয়ের জায়গা আছে, এবং এটার পুরো দায়িত্বটা সরকারের না। এটা যখন যেই সরকারই থাকুক, আমি বলবো যে এই সরকারের এই দায়িত্ব না, এই দায়িত্ব
আমাদের সোসাইটির ফ্যাসিবাদ বিরোধী যে ফ্র্যাকশনগুলো আছে, বাংলাদেশ মধ্যে যে ফ্র্যাকশনগুলো সবার আছে, এবং সকল রাজনৈতিক দলের আছে। এবং এখানে আমার মনে হয় এর জন্য যে পরিমাণ আদর্শিক লড়াই প্রয়োজন, এবং তাদের বিভিন্ন ইনস্টিটিউশনকে ক্রিটিক্যালি কোশ্চেন করার প্রয়োজন, ওইখানে আমরা মনে হয় কোথাও ব্যর্থ হয়ে যাচ্ছি। দেখেন, যখন আমি গত কিছুদিনের কথা যদি বলি, আমাদের একটা বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে হচ্ছে বিএনপি। বিএনপির যাদেরকে আমরা বুদ্ধিজীবী বা অ্যাক্টিভিস্ট বলে মনে করি, তারা বিভিন্ন সময় নানাভাবে আওয়ামী লীগের বয়ানি নিয়ে আসতেছে, বা আওয়ামী লীগের একটা ইনস্টিটিউশন, একটা পোর্টাল, ওইটার একটা গুজব বা এটা শেয়ার করতেছে। তাহলে আপনি বিআওয়ামীকরণ কিভাবে করবেন? আপনি তার ইনস্টিটিউশনকে যখন এন্ডোর্স করেন, আপনি যখন তার আদর্শকে এন্ডোর্স করে আবার মানুষকে মুক্তিযুদ্ধ বিরোধী বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ট্যাগ দেন, আমরা তো দেখছি যে বিএনপি কিছু নেতাকর্মী দিচ্ছে, বা অন্যান্য আরো কিছু দলের নেতারাও দিচ্ছে। তো তাহলে বিআওয়ামীকরণ তো এটা সম্ভব না। যদি আপনি আমি আমি যদি উদাহরণের জন্য বলি, এনসিপি যদি আজকে বলা শুরু করে যে আমরা মুজিববাদী চেতনায় হচ্ছে রাজনীতি করব, তাহলে তো আওয়ামী লীগ এনসিপির ঘাড়ে ভর করলো, তাহলে তো আর বিআওয়ামীকরণ হলো না। তো একইভাবে বিআওয়ামীকরণটা আমার মনে হয় ওই জায়গাতে আমাদের প্র্যাকটিসে নিয়ে আসা দরকার, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর নিজেদের আদর্শের জায়গায় কাজ করা দরকার। এখানে আদর্শ হিসেবে বাংলাদেশ পন্থা থেকে শুরু করে ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, আরো নানা ধরনের আদর্শ আছে, সেই জায়গায় কাজ করা দরকার। নিজেদের বয়ান উৎপাদন করা দরকার। আওয়ামী লীগের ওই ফেলে যাওয়া বয়ানে রাজনীতি করা, এটা ওরা পুশ করার চেষ্টা করবে বিভিন্ন দলের মাধ্যমে, তাদের এজেন্টের মাধ্যমে নানাভাবে করবে, সেটা থেকে বের হয়ে আসা দরকার। এর মাধ্যমে আসলে সাস্টেইনেবল ইয়ে হবে। এখন মুশকিলটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে সময় কিংবা ফাইন্যান্স ইনভেস্ট করার থেকে বেশি ফোকাস হয়ে গেছে নিজেদের মধ্যে মারামারি করা, এবং দলীয় স্বার্থ। হ্যাঁ, দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, নিজেদের মধ্যে মারামারি করার জন্য প্রয়োজন হলে আওয়ামী লীগের ইনস্টিটিউশন কাজে লাগানো, তার সেটেলমেন্টকেই ব্যবহার করা, যেহেতু তার কাছে অলরেডি কিছু একটা বানানো আছে, ওইটা নিয়েই ঝাঁপিয়ে পড়া, নিজের কিছু বানানোর যে পরিশ্রমটা, ওই পরিশ্রমটা না করা। এই কারণগুলোর জন্য হয়তো এই লড়াইটা একটু দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে, এবং এটা দীর্ঘমেয়াদী লড়াই আসলে বাস্তবিক, কারণ যেটা আসলে 50 বছরে এত বড় একটা পরাশক্তি, আমি যদি ভারতের কথা বলি, তাদের সহযোগিতা এখানে গড়ে উঠেছে, সেটা আপনি 1 বছরে একদিনে এটা সমাধান করতে পারবেন না। এটার জন্য দীর্ঘ লড়াই প্রয়োজন। তবে আসার কথা হচ্ছে আমাদের যে জেনারেশন, আমরা যদি বলি যে আমাদের রাজনৈতিক দলগুলো পুরাতন বন্দোবস্তের দিকেই ফিরে যাচ্ছে, হয়তো যাবেও, কিন্তু এই জেনারেশন কখনো যাবে না। এবং এই জেনারেশন যতদিনে গ্রো আপ করবে, যারা এই গণঅভ্যুত্থানের জেনারেশন, যারা হচ্ছে আন্ডার 30, আন্ডার 35, যতদিনে গ্রো আপ করবে এবং সোসাইটিতে তারা বিজনেস, তারপরে কালচার, মিডিয়া, প্রত্যেকটা জায়গায় স্টাবলিশ হবে, তখন হচ্ছে বিআওয়ামীকরণটা বাস্তবায়ন হবে। এবং এই জেনারেশন যদি স্পয়েলড না হয় বাই দেয়ার ইডিওলজি, তাহলে সম্ভব। এবং এটা একটা দীর্ঘ লড়াই, এবং এই লড়াইটা বুঝে এবং স্ট্রাকচারালি সবার করে যেতে হবে। ভাই, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং পুলিশের যে অভিযানটা ছিল, সেখানে তার পরবর্তীতে আমরা আপনার ফেসবুকে কিছুটা একটা আক্রমণাত্মক পোস্ট দেখতে পেয়েছি। সো আপনার কাছে কি মনে হয়, গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটে গেল, সেখানে কি কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা, বা তাদের উপর কি নির্বিচারে কোনো নবনিপীড়নের কোনো ঘটনা ঘটেছে কিনা, বা এই টোটাল বিষয়টার আসলে আপনার যে ন্যারেটিভটা, বা কি বলতে চান আসলে সবার উদ্দেশ্যে? প্রথমত গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, যে এরকম ভাবে আক্রমণ করা এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা। আমরা মনে করি না যে বাংলাদেশে, নতুন বাংলাদেশে কোনো অঞ্চলের উপরেই আর এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক কোনো নিপীড়ন বা বৈষম্য থাকা উচিত। গোপালগঞ্জের সাধারণ জনগণ এই দেশের অন্য যে কোনো সাধারণ জনগণের সমান অধিকার ভোগ করতে পারে বলে আমি এটা মনে করি। তবে এই গণঅভ্যুত্থানের পরে যারা আসলে ভারতে পালাতে পারেনি, যারা পাতি নেতা বা বিভিন্ন জায়গার, গোপালগঞ্জে হামলার সময় আমি দেখেছি, আমার কুমিল্লার ছাত্রলীগের সহসভাপতি ওখানে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে ওইখানে আছে। তো সব সন্ত্রাসীরা এবং তাদের কাছে যে অবৈধ অস্ত্র থেকে শুরু করে যা আছে, সব নিয়ে ওইখানে গিয়ে এক ধরনের ক্যাম্প, ওটা ওদের ক্যাম্প হিসেবে তৈরি করছে আর কি। তো ওইখানে পরিকল্পিতভাবে তারা এই হামলাটা করে, এবং সেখানে কোনো প্রকার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে আমি মনে করি না। কারণ
আইএসপিআর একটা বিবৃতি যদি চোখে পড়ে থাকে আপনার, তাহলে দেখবেন যে সেখানে সেনাবাহিনী যখন গুলি করে এটা তাদেরকে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে করতে হয়েছে। এবং যতদূর আমি জানি যে সেনাবাহিনীর একটা প্লাটুনকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে হামলা পরিচালনা করা হয়, এবং তখন তাদের আসলে সেখান থেকে বাঁচার জন্য গুলি করা ছাড়া আর উপায় ছিল না। তো ওইরকম পরিস্থিতিতে আমাদের বাহিনী এমনভাবেই ট্রেন যে তার আত্মরক্ষা করতে হবে, এবং সেখানেই আসলে হতাহতের ঘটনা ঘটে, যেটা অনাকাঙ্ক্ষিত, যেটা হয়তো এড়ানো যেত। এই জায়গায় আমি বলবো যে গোপালগঞ্জের সাধারণ মানুষের এগিয়ে আসা উচিত, আরো দায়িত্বশীল। আরো দায়িত্বশীলভাবে এগিয়ে আসা উচিত। এসব সন্ত্রাসীদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য গোপালগঞ্জের সাধারণ মানুষ সরকারকে সহযোগিতা করতে পারে, এবং এই সন্ত্রাসীরা যেখানে যেখানে ডেরা করে রেখেছে বা ক্যাম্প করে রেখেছে গোপালগঞ্জে গিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া উচিত। আরেকটা বিষয় সামনে একটু নিয়ে আসি ভাই, আমাদের সরকার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আওয়ামী পুনর্বাসন দেখেছি, বা যারা আসলে সরাসরি সহযোগী ছিল তাদের এখনো অনেকে বহাল। কিন্তু একদম আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যেহেতু দায়িত্ব আপনি আছেন, সেই সংক্রান্ত যেটা প্রশ্ন আমরা এইভাবে করে ফেলি যে সাকিব আল হাসানকে কেন দেশে ফিরতে দেওয়া হলো না? প্রথমত আমি পুনর্বাসনের যে কথা বললেন যে প্রশাসনে, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ, আমি যে মন্ত্রণালয়ে গেছি যাওয়ার আগেই যথেষ্ট ক্লিন করার চেষ্টা করেছি, কিন্তু এই বিগত সময়ে এমনভাবে আসলে স্পয়েল করা হয়েছে, এবং এই স্ট্রাকচারের মধ্যে থেকে সেটাকে একদিনে করে ফেলা ইজ ভেরি টাফ প্রশাসনের মধ্যে। তবে আমরা আরো ভালো করতে পারতাম, অবশ্যই সবসময় ডেভেলপমেন্টের সুযোগ থাকে। এখন আমার মনে হয় না যে আওয়ামী লীগের সময়ের কোনো সচিব কোনো জায়গায় এখন আর দায়িত্বে আছে। সবাই এক ধরনের ওএসডি অবস্থাতেই আছে, অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এটা অবশ্যই তাদের আগের অপরাধ কিংবা হচ্ছে অনিয়মের কারণেই অবশ্যই। অবশ্যই সেই কারণেই। তবে ওর প্রশ্ন যেটা করলেন যে সাকিব আল হাসানকে কেন আসতে দেওয়া হচ্ছে না, আসতে দেওয়া হচ্ছে না নাকি আসছেন না, সেটাও একটা প্রশ্ন মানে হতে পারে আর কি। কারণ আসতে না দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ বা কোনো ব্যারিয়ার তো আমার মনে হয় না তৈরি করা হয়েছে। যেটা আমিও নিউজে দেখেছি যে হয়তো ইয়াতে বিদেশ গমনের নিষেধাজ্ঞা সহ, সেটা তো যথাযথ আইনি প্রক্রিয়াতেই হয়েছে। সেটা ডিএফআই এর কাছে যদি কোনো তথ্য থাকে, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের কাছে, সে তো তার মতো করে ব্যবস্থা নিবে। দুদকের কাছে কোনো তথ্য থাকলে সে তার মতো করে ব্যবস্থা নিবে। তো সেখানে তো এই প্রতিষ্ঠানগুলোর আমি দায়িত্ব ছিল না, আমার হাত দেওয়ার সুযোগও নেই। তো আসতে দেওয়া হচ্ছে না, এটা ভুল ধারণা। আমি মনে করি তিনি আসছেন না। এবং বিসিবির সাথে সবসময় আমার এটাই কথা ছিল যে যদি বিসিবি নিয়ম অনুযায়ী মনে করে যে উনি পারফর্ম করতে পারবেন বা উনি করতে পারবেন, বিসিবি তাকে সিলেক্ট করতে পারে। কিন্তু বিসিবি এখন পর্যন্ত এটা করেনি, এবং বর্তমান যে পরিস্থিতি, দেশ থেকে নিষেধাজ্ঞা সহকারে যেই চার্জেসগুলো আছে, এগুলো তো আর ভাই সরকার ডিল করে দিবে না। এটার দায়িত্ব তো আমি নিতে পারবো না, বা অন্য কেউই নিতে পারবে না, বা নেওয়া উচিতও না। এইটা তো ব্যক্তিকে ডিল করতে হবে। আমার নামে যদি কোনো মামলা থাকে বা কোনো অভিযোগ থাকে, সেটা তো খণ্ডন করাটা তো আমার দায়িত্ব, সেটা তো অন্য কেউ করে দেবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফলে মানুষের মাঝে যে প্রত্যাশাটা তৈরি করেছিল, সেই প্রত্যাশা পূরণে আসলে কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ আপনার কাছে কি মনে হয়? একই সাথে ওই একই প্রশ্নটাও যদি করি, শহীদদের পরিবার, আহতদের পুনর্বাসন সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের এক্সপেকটেশন প্রথম থেকেই আমরা ডিসকাস করছি যে আকাশ ছোঁয়া ছিল, কিন্তু বাস্তবে কি ধরনের সরকার গঠিত হয়েছে, তাদের স্কোপ অফ ইন্টারেস্ট বা স্কোপ অফ অপারেশন কতটুকু, এইগুলো একটু আলাদাভাবে ইভলিউশনের প্রয়োজন আছে বলে আমার মনে হয়। প্রথমত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে জুলাই গণহত্যার বিচার হবে এবং এটা দ্রুততম সময় হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক অজানা কারণে বারবার বারবার ব্যাপারটা লেংদি হচ্ছে এবং অনেক দীর্ঘসূত্রিতা তৈরি হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু কোনো বিচার অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমানভাবে করতে পারে নাই। তারা বলছে যে না, প্রসেস চলছে, হয়তো রেজাল্ট আসবে, এই আসিফ যেরকম করে বলে আর কি। তো এইভাবেই আসতেছে সবকিছু, কিন্তু আমরা তো একটা কিছু দেখতে চাই যে না, এই কাজ হলো, তার বিপরীতে এই ফলাফল আসছে। এই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রথমত এই বিচার কাজে এখন পর্যন্ত খুব একটা অগ্রগতি দেখাতে পারে নাই। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি শহীদ এবং আহতদের পুনর্বাসন বলি, হ্যাঁ, এইখানে কনফ্লিক্ট ডেভেলপ করবে, বিভিন্ন গ্রুপ বা ইন্টারেস্ট গ্রুপের ভিতরে কনফ্লিক্ট ডেভেলপ করবে,
কিন্তু এই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করাও তো আসলে একটা কাজের মধ্যেই পড়ে। যারা এই কাজটা নিল তারা এই কাজটা করতে পারবে দেখেই তো তাদেরকে দেওয়া হয়েছে, তাই না? বা এটাই তো তাদের কাজ। তো এটাও করতে পারা উচিত ছিল। ১ বছর অনেক সময় আসলে। এটাও করতে পারে নাই। তৃতীয়ত আমি বলব বাংলাদেশে যে বিশাল প্রশাসনিক সংস্কার হওয়া উচিত ছিল, এই প্রশাসনিক সংস্কার আমরা বলব যে ২৫% থেকে ৩০% বেশি প্রত্যাশা তারা পূরণ করতে পারে নাই। কেন? হ্যাঁ, আপনি প্রশাসনের কিছু জায়গায় পরিবর্তন আনলেন। আওয়ামী লীগের যে সচিব ছিল, যারা বিভিন্ন কুকর্মের দোষর ছিল, তাদেরকে আপনি ওএসডি করলেন। হ্যাঁ? এইটা একটা অগ্রগতি মাত্র। কিন্তু আমরা যদি দেখি যে না, ওভারঅল পুলিশ আমরা বলব যে গণহত্যার কেন্দ্রবিন্দুতে যারা ছিল পুলিশ এবং বিজিবি, হ্যাঁ? মূল চালিকা শক্তি। হ্যাঁ, মূল চালিকা শক্তি। এবং এরা কিন্তু বাংলাদেশের মানুষকে শুধু জুলাইয়ে টর্চার করে নাই। তারা গত ১৫-১৭ বছর ধরে এগুলো করে আসছে। হ্যাঁ, কন্ট্রাক্ট কিলিং করছে। এরকম বাহিনীও বাংলাদেশের আছে। তো এই যে বাহিনীগুলা, এই বাহিনীগুলার ভেতরে যে এরকম শুদ্ধি অভিযান পরিচালনার দরকার ছিল, সেটা হয় নাই। দেখেন জুলাই একেবারে কম করে না হইলেও আমরা যেটা মনে করি সরকারি নথিতে ৮০০ থাকলেও বাস্তবে আমরা মনে করি ২০০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। তো ২০০০ মানুষকে তো অন্তত ৫০০ পুলিশ সদস্য বা বিজিবি সদস্য লেগেছে গুলি করার জন্য, তাই না? তো এই মানুষগুলো কারা? এই মানুষগুলোকে চিহ্নিত করা, গ্রেফতার করা, বিচারের মুখোমুখি করা, এইটা তো হওয়া দরকার ছিল। এইটাই কিন্তু আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ সরকারের দেখি নেই। মাত্র সম্ভবত ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্যকে এই ব্যাপারে সরাসরি চিহ্নিত করা হয়েছে। এখন এখানে ব্যাপার থাকে যে যখন আপনি এরকম চিহ্নিত করতে যাবেন, হয়তো তার যে কলিগরা আছে ওই থানার, সে হয়তো তার বিরুদ্ধে সাক্ষ্য দিল না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটাই কি একমাত্র মানে উপায় কনফার্ম করার? দেয়ার আর মেনি আদার ওয়েজ। আপনি ভিডিও ফুটেজ দেখতে পারেন, আপনি লোকাল ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারেন। দেয়ার আর মেনি আদার ওয়েজ। কিন্তু এইগুলো কিন্তু ওইভাবে হয় নাই এখন পর্যন্ত। এবং এই ক্ষেত্রে ২৫ জন যাদের কথা বললেন, ওরা কিন্তু আগে থেকেই চিহ্নিত। হ্যাঁ, সরকারের হ্যাঁ। মুখপাত্রই ছিল তারা। এরপরে আমরা যদি দেখি যে পুলিশ বাহিনীর সংস্কার, এগুলো কিন্তু আসলে মানে এক প্রকার মানে আমরা বলবো যে আমরা কাঠের ঢেঁকি এই অবস্থায় আছে। কেন? কারণ ধরেন পুলিশ বাহিনী বিডিআর বিদ্রোহ যেটাকে বলা হয় বা পিলখানা ম্যাসাকার যেটাকে অ্যাকচুয়ালি বলা উচিত, সেইখানে ৭৪ জনকে খুন করার পরে একটা বাহিনীর নাম পরিবর্তন, পোশাক পরিবর্তন, ডক্টরিন পরিবর্তন, অনেক কিছু হয়ে গেছে। তো ৭৪ জন সেনা অফিসার মারা গেলে বা সেনা অফিসার এবং সেনা সংশ্লিষ্ট লোকজন মারা গেলে একটা বাহিনীর নাম চেঞ্জ হতে পারে। এইখানে ২০০০ মানুষকে খুন করে ফেলা হয়েছে। তারপর বাহিনীটা ডিসলভ করে দেওয়া উচিত কিনা? এটা তো একটা লেজিটিমেট দাবি। ডিসলভ করা হয়নি। আচ্ছা, ধরা গেল যে না, বিভিন্ন কারণে এটা ডিসলভ করা যাচ্ছে না। ফাইন। তো আপনি এমন কিছু নিয়ে আসেন যেটা তাদের ডক্ট্রিনে চেঞ্জ আসে, যেটা তাদের বিহেভিয়ারে ইমপ্যাক্ট পড়ে। ঠিক আছে? আমরা কিন্তু ওইটা এখনো ওইভাবে লক্ষ্য করিনি। বরঞ্চ সেই ওল্ড প্যাটার্ন গুলাই দৃশ্যমান হচ্ছে। যত সময় আসতেছে সেটা আরো বেশি দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় শুনি অমুক থানার ওসি নাকি আ সরকারের সাথে কোঅপারেট করতেছে না। অমুক জায়গার এসপি নাকি, এসপি না, আমি বলব যে মেইনলি এটা ওসি লেভেলের ঘটনা, যে কোঅপারেট করতেছে না। বিভিন্ন রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে। তো কেন দিচ্ছে? এই কাজ কিন্তু সে করার জন্য ট্রেইনড। আওয়ামী লীগ আমলে সে একই কাজ করছে। এখন শুধু একটা ভিন্ন রাজনৈতিক দলকে ফেভার দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ওই যে চেঞ্জ গুলা হয়নি। কেমন? এরপরে আপনি দেখেন র‍্যাব ডিসলিউশনের কথা একটা বড় পলিটিক্যাল পার্টি বলছে এবং আমরা মনে করতেছি যে ওয়েদার র‍্যাব গেটস ডিসলভড অর নট, এই যে প্র্যাকটিস গুলো তারা করছে এইগুলো ডিসলভ হওয়া উচিত এবং এই বাহিনীটাকে জুলাইয়ের পরে না আর আগের চেহারায় দেখতে পাওয়া উচিত না। কেউ এক্সপেক্ট করে না। তো সেইটা তো এখন আসলে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নাই। আমরা হাসিনার সঙ্গে কোঅপারেট করে এরকম অনেক সামরিক বেসামরিক কর্মকর্তার নাম শুনেছি। তাদের ব্যাপারে গভর্নমেন্ট কি করলো না করলো বা গভর্নমেন্টের আসলে চিন্তা ভাবনা কি, এটাকে আমি একজন নাগরিক হিসেবে জানি? আমি তো কিছুই জানি না। ঠিক আছে? তো তাইলে আমি বলেন আমি যা এক্সপেক্ট করছি তা কি পাচ্ছি এখানে? পাচ্ছি না। এরপর ধরেন ইনভেস্টমেন্ট সেক্টর, এমপ্লয়মেন্ট সেক্টর, এই যে জায়গাগুলো, ইনভেস্টমেন্ট না আসলে এমপ্লয়মেন্ট হবে না। ঠিক আছে? তো এই সমস্ত বিষয় বিবেচনা কিন্তু ইলেকশনের ডেট আগায় নিয়ে আসা হয়েছে যাতে ইনভেস্টররা ইনভেস্ট করতে পারে। ওকে, ফাইন। কিন্তু এইখানে আমার মনে হয় যে একটা প্রপার রোড ম্যাপ এই গভর্নমেন্টের ডেভেলপ করে দেওয়া উচিত যে নেক্সট ১০ বছর দেশটা কিভাবে চলবে। কারণ এরপর যখন পলিটিক্যালরা আসবে, পলিটিক্যাল অনেক কনসিডারেশন তখন সামনে কিন্তু চলে আসবে বা আসতে বাধ্য। কারণ এই এখন যে পলিটিক্যাল পার্টির আছে প্রত্যেকে কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতা নেই। সো পার্টিজান কনসিডারেশন কিন্তু ন্যাশনাল কনসিডারেশনের আগে চলে আসতে পারে, তাই না? তো গভর্নমেন্টের তো একটা রোড ম্যাপ থাকা লাগবে। সেই রোড ম্যাপ কোথায়? নাই, কিন্তু দেখতে পাচ্ছি না। এমপ্লয়মেন্ট, লক্ষ লক্ষ যুবক এখন পর্যন্ত আনএমপ্লয়েড এবং সম্ভবত কোটির বেশি যুবক এখন আন্ডার এমপ্লয়েড।
সে চাকরি করতেছে, সে যে স্যালারিটা এক্সপেক্ট করে, তার যে স্কিল সেট আছে, সে যে লেবারটা ডেলিভারি দিচ্ছে, ওটা সে আর্ন করতে পারতেছে না। তো এই যে ক্রাইসিসগুলো, এই ক্রাইসিসগুলো ডেভেলপমেন্টের জন্য এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয়তো লাগবে, কিন্তু একটা রোডম্যাপ থাকা উচিত। হ্যাঁ, নন পলিটিক্যাল গভর্নমেন্টের সবচাইতে বড় যে গ্যাপ আমি দেখতেছি মিডিয়াতে, সেই হাসিনার দোসররা তারা 2 দিন পর পর মাথা উঁচু করে দাঁড়ায়, গর্ত থেকে বের হয় এবং বিরাট একটা বয়ান দিয়ে তারপর আবার গর্তে চলে যায়। এই যে ঘটনাটা, এটা কন্টিনিউ ঘটতেছে এবং মনে হচ্ছে তারা রিসার্ফেস করার জন্য জাস্ট ওয়েট করতেছে সদল বলে। ঠিক আছে, এইটার বিরুদ্ধে কিন্তু উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এখন গভর্নমেন্ট মিডিয়াকে কন্ট্রোল করতে পারে কিনা, এই রকম একটা কোশ্চেন সাধারণত চলে আসে। কিন্তু মিডিয়াতে কি কি কাজ ফ্যাসিবাদী প্রবণতা হিসেবে কনসিডার্ড হবে, এটা কিন্তু গভর্নমেন্ট ডিফাইন করতে পারে বা করার সুযোগ ছিল। আপনি জুলাই নিয়ে উপন্যাস বলেন, অন্যান্য লিটারেচার বলেন, সাহিত্য বলেন, এইগুলোর কিন্তু কোনো ফেস্ট এই জুলাই মাস আসতেছে এই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আপনি যদি সাহিত্যে না নিয়ে আসেন জুলাইকে, জুলাই কেমনে থাকবে, তাই না? ন্যারেটিভ চেঞ্জ হবে না। ঠিক না? তো এই যে ব্যাপারটা, এই যে বিআওয়ামীকরণের যে প্রজেক্ট, এইগুলাতে কিন্তু গভর্নমেন্ট আমাদের এক্সপেকটেশন ফিল আপ করতে পারেনি। আমরা যে জায়গাটায় মনে করি যে মোটামুটি কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা হচ্ছে ফিনান্স। বাংলাদেশ ওয়াজ অ্যাবাউট টু কলাপস। তো এই যে কলাপসটা হয়তো কোনোভাবে ঠেকানো গেছে, রেমিটেন্স ফ্লো আসছে এবং মোটামুটি চুরি বন্ধ করা গেছে, অনেকগুলো ডেপ্ট ক্লিয়ার করা হয়েছে। সো আমি বলবো যে গভর্নমেন্ট বাংলাদেশকে হয়তো কলাপস করা থেকে ঠেকাইছে, কিন্তু এটা হচ্ছে বেয়ার মিনিমাম। জুলাই যে একটা লফটি থট থেকে মানে শুরু হয়েছে এবং মানুষ যে একটা হাইটে রিচ করছে কনসিয়েন্সের, ওই হাইটটাকে আসলে টাচ করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি ছিল, গভর্নমেন্ট কিন্তু সেইভাবে করতে পারে নাই। দ্যাটস মাই ইভালুয়েশন। বিভিন্ন রাজনৈতিক দলের এটা ঠিক অভিযোগ বলা যায় কিনা, আপনি এনসিপির সঙ্গে জড়িত এবং এনসিপি কে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছেন। এটার জন্য আপনার মতামত বা মানুষের কাছে কি বার্তা দিতে চান? এটার শুধু কথা আকারে বললে হবে না, এটার তো প্রমাণ দেখাতে হবে। অবশ্যই সরকারের প্রত্যেকটা অর্গানেরই কাউকে চাইলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ থাকে। তো কিন্তু সুযোগ সুবিধা যদি দিয়ে থাকি তাহলে তো এটা অবশ্যই প্রমাণ। এটার তো আজ পর্যন্ত এভিডেন্স এটার দেখাতে পারে নাই। বরং যখন এই যে পলিটিক্যাল পার্টির কি প্রয়োজন হয়, মনে করেন কোরবানির সময় গরুর হাট, একটা ওই যে যাদের কর্ম তাদের ইয়াদেরকে নেতাকর্মীদেরকে কর্মসংস্থান দেয়া, একটা সাময়িক কর্মসংস্থান দেওয়ার জন্য প্রয়োজন হয়। ঢাকায় 16টা বাজার হয়েছে, 16টাই তো এবার বিএনপি নিয়েছে। প্রথম আলোর নিউজ আছে এটা। তো এভিডেন্স যদি দেখেন তাহলে তো বলতে হবে তাহলে আমি বিএনপি পন্থী কাজ করতেছি সরকারে বসে। তো এটা পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে অনেকে অনেক কিছু বলে। কিন্তু আমি আমার জায়গা থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সর্বোচ্চ এড়িয়ে চলার চেষ্টা করি এবং সর্বোচ্চ প্রফেশনালিজমের সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি। সেক্ষেত্রে বিএনপি পন্থী হওয়ার সুযোগ আছে কিনা? তাহলে ভাই আমরা প্রশ্নটা করে ফেলি যে আগামী নির্বাচন করছেন কিনা, করলে কোন দলের হয়ে করবেন, এনসিপি না বিএনপি? এতগুলো গরুর হাট দেওয়ার পর তো বিএনপির কি একটা নমিনেশন দেবো? না, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এই বিষয়ে এখনো আমি আমার সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। তবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করাটা এখন আমার সারা জীবনের লক্ষ্য এবং আমি মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ডাকে এত মানুষ একটা নতুন দেশ গড়ার স্বপ্নের জন্য জীবন দিয়েছে এবং অবশ্যই কোথাও না কোথাও তাদের এটা প্রত্যাশা ছিল যে আমরা মারা গেলেও আমার ভাইরা এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলবে। তো সেই দায়ের জায়গা থেকে আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গীকৃত থাকবে। এখন কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা কি নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে হবে নাকি রাজপথে থেকে হবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে সেটা স্টিল ডিসাইড করতে হবে। আবার আমি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অংশ, এটার আরো কনসিকুয়েন্সেস আছে, সেটাও ভাবতে হবে। আচ্ছা, এটার সঙ্গে আরেকটা প্রশ্ন চলে আসে নাহিদ ইসলাম ভাই, যিনি একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র ছিলেন এবং আপনার সঙ্গে আমরা দেখেছি একই সঙ্গে উপদেষ্টা পরিষদেও তাকে আমরা দেখতে পেয়েছি। তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন, কিন্তু আপনি রয়ে গেলেন। এই বিষয়টা কি আসলে কতটা কৌশলগত সিদ্ধান্ত? প্রথমত আমাদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টা আমরা দেখেছি যে 90 সালে যখন গণঅভ্যুত্থান হয়, গণঅভ্যুত্থানের পরে আপনারা জানেন যে 3 দলীয় একটা রূপরেখা দেওয়া হয়েছিল তখন, কিন্তু সে কেউ পরবর্তীতে কথা রাখে নাই। তো আমাদের এই ঐতিহাসিক এক্সপিরিয়েন্স থেকেই আমাদের মনে হয়েছিল যে এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের যারা লিডারশিপ, মানে যাদের মধ্যে কমিটমেন্টের জায়গাটা আছে এবং এই দায়টা আছে, তাদের সরকারের অংশ হওয়া উচিত। এই সরকার টু গাইড দ্য গভর্নমেন্ট, প্রো রেভলিউশন একটা জায়গা থেকে গাইড করা এবং ওয়াচডগ হিসেবে থাকার প্রয়োজনীয়তা আছে। তখন এতটুকু আইডিয়া ছিল, মন্ত্রণালয় চালাবো বা ওইটা ছিল না আর কি। তখন এত কিছু বুঝিও নেই, আসলে বাস্তবতা হচ্ছে এটা। তো আমার মনে হয় সেখানে এখনো অনেকগুলো কাজ বাকি আছে।
এই যে জুলাই ঘোষণাপত্র থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের আরো অনেকগুলো কাজই আমরা করতে পারি না, অনেকগুলো কাজ হয়তো এই সরকার আমলে সম্ভব হবেও না। যতটুকু পারা যায় বাস্তবায়ন করা, এই দায়বদ্ধতা আমার আছে জুলাইয়ের শহীদদের প্রতি। সেই জায়গা থেকে কাজ করা এবং প্রথম দিকে তো যারা উপদেষ্টা পরিষদে আসছে গণঅভ্যুত্থানের পরে যারা আসছিল আর কি, যাদের নাম আমরা দেখছিলাম বা ইয়ে করতেছিলাম, বিভিন্ন সেক্টর থেকে এক্সপার্ট বলেন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন আসছিল, তারা কতটুকু আসলে প্রো জুলাই রেভলিউশন কাজ করবে এটা একটা শঙ্কার জায়গা ছিল। সেই জায়গা থেকেই উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করা এবং আমরা বাংলাদেশ ফুটবলে অনেক ইতিবাচক কিছু পরিবর্তন দেখলাম, তারপরে বাংলাদেশ ক্রিকেটের কিছুটা অবনতি বা নেতিবাচক পরিবর্তন দেখলাম, সেটা বিসিবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সো ক্রীড়া ক্ষেত্রে যে পরিবর্তন বা আপনার কি পরিকল্পনা রয়েছে, যেটা আসলে আমরা হয়তো বা আগামী 1 বছরের মধ্যে সেটার বাস্তবায়নগুলো সামনে দেখতে পাবো? 1 বছরে আসলে খুব বেশি পরিবর্তন দেখা ইয়া না তো। এখন অনেকে মানে সাধারণ দর্শক যখন আমিও ছিলাম, আমার কাছে সফলতা বা হচ্ছে ভালো করছে এটার মাপকাঠি ছিল যে ম্যাচ জিততেছে কিনা। তো ম্যাচ জেতাটা আসলে আমার জায়গা থেকে এখন আমি মনে করি না যে ম্যাচ জেতাটা একমাত্র সফলতা। আমাদের একটা কাঠামোগত সংস্কার এবং ইকোসিস্টেম তৈরি করাটা জরুরি। ফুটবলে একটা রিব্র্যান্ডিং হয়েছে ইতিবাচক, হামজা চৌধুরী এবং আরো ভালো ভালো প্লেয়াররা আসার কারণে একটা রিব্র্যান্ডিং হয়েছে। তবে এটাকে ব্যবহার করে আমরা তো সবসময় চেয়ে থাকতে পারবো না যে কোন দেশে কোন প্লেয়ারটা ট্রেন্ড হচ্ছে তাকে আমি নিয়ে এসে দলটা চালাবো কোনো মতে। আমাদেরকে অবশ্যই বাংলাদেশে এমন একটা চ্যানেল তৈরি করতে হবে এবং ফুটবল ইকোসিস্টেম তৈরি করতে হবে, রিজিওনাল ফুটবলকে এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে করে আমরা নিজেদের ট্যালেন্টদেরকে ট্রেন করতে পারি এবং এমন পলিসি নিতে হবে, এমন ইনফ্রাস্ট্রাকচার করতে হবে যার মাধ্যমে আমরা স্পোর্টস সায়েন্স সহ ওই ব্যাকআপ এবং সাপোর্টটা দিতে পারি আমাদের ফুটবলারদেরকে, যাতে করে তারা পৃথিবীর বা অন্যান্য উন্নত বা ভালো ফুটবল দলের সাথে কম্পিট করতে পারে। তো সেই জায়গায় আমরা কিছু কাজ করছি। আমরা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট করছি অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য। আমরা যে স্পোর্টসগুলোতে জেনেটিক্যালি আমাদের অ্যাডভান্টেজ আছে এবং সম্ভাবনা ভালো, ওই স্পোর্টসগুলোতে ফোকাস করছি রাদার দেন সব জায়গায় হাত দেওয়ার থেকে ওইগুলোতে ফোকাস করছি যাতে করে আমাদের আন্তর্জাতিক অর্জন আসে। অ্যাথলেটিক্সে ভালো চায়নার সাথে আমরা এখানে ফ্রুটফুল টাইয়ের চিন্তা করছি এবং কাজ করছি। ক্রিকেটে আমরা রিজিওনাল ক্রিকেটটাকে ডেভেলপ করতে চাচ্ছি, যে বিসিবি এখন 5টা রিজিয়নে মিনি বিসিবি করবে এবং একটা প্লেয়ারকে মিরপুরে আসতে হবে না তার ফিউচারের জন্য, সে তার রিজিয়নেই আসলে ডেভেলপ করতে পারবে। এই ধরনের পলিসিগুলো আমরা নিচ্ছি এবং এগুলোর বাস্তবায়ন এবং একটা মডেল আমরা দাঁড় করিয়ে দিয়ে যেতে চাচ্ছি। আমার মনে হয় এগুলোর কন্টিনিউশন যদি থাকে এবং আমরা খেয়াল করবেন স্পোর্টসে আমরা প্রফেশনালদেরকে নিয়ে আসতেছি। আপনি যদি দেখেন সাউথ এশিয়ার প্রত্যেকটা ক্রিকেট বোর্ডেই পলিটিক্যাল লোকজন বসে আছে। ইন্ডিয়াতে জয়শাহ, পাকিস্তানের হোম মিনিস্টার। আমি যখন দায়িত্বে আছি আমাকে অনেকে বলতেছিল যে আপনি বিসিবি প্রেসিডেন্ট হয়ে যান। আমি চাইলে হইতেই পারতাম, বাট আমি তো প্রফেশনাল না, আমি তো বা আমি চাইলে পলিটিক্যাল কাউকে হয়তো এখানে করতে পারতাম, সাপোর্ট করতে পারতাম বা দিতে পারতাম। তো আমরা দেখেছি যে আমাদের বেস্ট প্রফেশনাল লোকটা কে আছে। প্রথমে মনে হয়েছিল ফারুক ভাই, বাট এটা ওয়ার্ক করেনি। আমরা পারফরমেন্স অ্যাসেসমেন্ট করে আমাদের মনে হচ্ছে চেঞ্জ করা দরকার। তারপর আমরা বুলবুল ভাইকে নিয়ে আসলাম, উনি 19 বছর 20 বছর ধরে আইসিসিতে কাজ করছেন। আফগানিস্তানের যে ক্রিকেট দেখতেছেন এটা ওনার ডেভেলপ করা। আফগানিস্তানের কালকে যখন আমি ম্যাচ দেখতে গেলাম তখন আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সিইও, হু ইজ এ ফর্মার ক্রিকেটার, সে এসে বলতেছিল যে আমি বুলবুলের স্টুডেন্ট। সো চায়নাতে ক্রিকেট ইকোসিস্টেমটা উনি ডেভেলপ করছে, আমরা এক্সপার্টদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো আসিফ ভাই, জি একদম ব্যক্তিগত একটা প্রশ্ন, যেটা হচ্ছে হয়তো বা আমাদের সবার ছাড়াও দেশের অনেক মানুষের মনেও থাকতেছে, যে জুলাইয়ের যাদের সম্মুখ সারির নেতা হিসেবে আমরা দেখছি তারা সবাই এই জুলাইয়ের আন্দোলনের আগ পর সবাই বিয়ে করে ফেললেন, তাদের মধ্যে শুধু একমাত্র আপনি এখনো বিয়ে করেন। এটার কারণটা কি? এটার কি আপনার কোনো কৌশলগত সিদ্ধান্ত কিনা, মেয়েদের থেকে বেশি ভোট পাওয়া যাবে এরকম কোনো বিষয় কি এখানে আসলে যুক্ত আছে কিনা? আমার তো মনে হয় বিবাহিতদেরকে মানে মেয়েরা আরো বেশি হয়তো ভোট দেয়। যাই হোক, তাহলে তো ভাই সেটাও একটু দেখা উচিত। আমাদের তো হচ্ছে ওই একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এখন এটা বিধাতার উপরে আর কি। ওইভাবে বিধাতার আগে তো আপনাকেও চাইতে হবে। বিধাতা চাইলে হবে, যখন পরিকল্পনা করা আছে তখন হবে আর কি। যাই হোক, বিষয়টা অনেক ডিপ্লোম্যাটিক ভাবে ভাই এড়িয়ে গেলেন, সমস্যা নাই। আমরা একদমই শেষ পর্যায়ে সজল ভাইয়ের কাছে চলে আসি, যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কার্যক্রম সম্পর্কে আমরা জানলাম। আমরা জুলাই গণ অভ্যুত্থান নিয়েও অনেক কথাবার্তা বললাম। এই জুলাই গণ অভ্যুত্থানকে আসলে 71-এর মতো বাংলাদেশে এখনো আমরা 71-এর প্রভাবটা দেখতে পাই এবং 71 এখনো বেঁচে রয়েছে, সেভাবে বেঁচে থাকবে নাকি বাংলাদেশে এর আগেও অনেক ছোট ছোট বিপ্লব অভ্যুত্থান আমরা দেখেছি তার মতো হারিয়ে যাবে? এটা আসলে এখন বলাটা টু আর্লি,
যে জুলাই হারিয়ে যাবে কি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এর আগেও একটা কোশ্চেন এসেছিল যে 71, 47, 24, এবং আমরা দেখলাম যে জুলাইয়ের পরে বারবারই এই ব্যাপারটা আসছে সামনে, যে 47-এর সঙ্গে 71-এর রিলেশনশিপ কি, 71-এর সঙ্গে 24-এর রিলেশনশিপ কি, 47-এর সঙ্গে 24-এর রিলেশনশিপ কি। ব্যাপারটা অনেক সময় কনফ্লিক্টিং হয়ে দাঁড়াচ্ছে। এখন দেখেন একদম কোর জায়গা থেকেই তিনটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। কিভাবে ডিফারেন্স নাই? 47 কি? আমি বলি 47 হচ্ছে এই জায়গার মানুষের জমিন এবং জায়নামাজ দুইটা ইস্যুর সলিউশন নিয়ে আসছে। হ্যাঁ, মানুষ স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করবে এবং স্বাধীনভাবে তার জমির অধিকার বুঝে পাবে। বাংলাদেশের প্রথম উত্তরাধিকার আইনটা হয়েছে কিন্তু 1951 সালে। তার আগে মানুষ কিন্তু জমির যে মালিকানা এটাই বুঝে পায় নাই। মানুষ কিন্তু মহাজনদের যে বিশাল পরিমাণ যে সুদ, এই সুদ ঋণের চাপে মানুষের মেরুদণ্ড ভেঙে যাচ্ছিল, এবং এইটা সম্ভব হয়েছে কিন্তু ব্রিটিশ কলোনিয়ালিজমের ফলে। তো 47-এর মাধ্যমে মানুষ কিন্তু এইগুলো থেকে মুক্তি পায়, এবং বাংলাদেশে কিন্তু মানুষ শিক্ষারও একটা ব্যাপক সুযোগ 47-এর পরে পাওয়া শুরু করে। এইটা 47-এর বোঝাপড়া, মানুষ এই জিনিসগুলো বুঝে নিছে। এরপর কি হয়েছে? 71-এ একটা ভিন্ন ব্যাপার হয়েছে। 71-এ এই ল্যান্ডের মানুষ এই ল্যান্ডকে শাসন করবে, এইটা ফাইনালাইজ হয়েছে। ঠিক আছে, 71-এ এই আরেকটা বোঝাপড়া। অ্যান্ড 71 কিন্তু ভিন্ন কোনো ফিনান্সিয়াল সেটেলমেন্ট আসলে ওইভাবে নিয়ে আসে নাই। হ্যাঁ, বলা হয় যে বাংলাদেশের যে অর্থনীতি ছিল পাকিস্তানের অর্থনীতিতে 22টা পরিবার ডমিনেট করতো। হ্যাঁ, তো আসলে বাংলাদেশ হওয়ার পর কি সেই পরিবারের ডমিনেশন থেকে বাংলাদেশ প্রথম কয়েক বছরে বেরোতে পারছে? পারে নাই। এবং এরপরও কিন্তু বাংলাদেশের নিজস্ব একটা পুঁজিপতি ক্লাস ডেভেলপ করছে, যাদের অনেকের হয়তো দেখা যাবে যে আপনি দেখবেন আত্মীয় স্বজন বংশ এগুলো কম বেশি উত্তর ভারত এবং পাঞ্জাব এই কেন্দ্রিক, আপনি অনেক পাবেন। এরপর যেটা হলো, জনগণের ভাগ্যের পরিবর্তন কতটুকু হলো? এখানে যেহেতু সম্পদের ডিস্ট্রিবিউশনের যে ধরনটায় উল্লেখযোগ্য পরিবর্তন আসা নাই, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে সীমিত আকারে। কিন্তু স্টিল বাংলাদেশ কিন্তু একটা অপরচুনিটি প্রোভাইড করছে যে তুমি যদি প্রপারলি পড়াশোনা করো, তুমি যদি প্রপারলি নিজের কাজে ফোকাস থাকো, তুমি হয়তো একটা মোটামুটি ডিসেন্ট লাইফ লিড করতে পারবা। এইটা হাসিনার আমলের শুরু পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র মানুষকে দিতে পারছে। হাসিনা এসে যে ফান্ডামেন্টাল চেঞ্জটা করছে সেটা হচ্ছে, তুমি যদি জীবনে কিছু করতে চাও তোমাকে আওয়ামী লীগের মতো হইতে হবে, তোমাকে আওয়ামী লীগ হইতে হবে, সোজা কথা। এবং কে কত খারাপ হইতে পারে, কত বড় বাস্টার্ড হইতে পারে, এইটার উপর ডিপেন্ড করছে সে জীবনে কত উন্নতি করবে। দিস ওয়াজ দ্য প্রপোজাল অফ হাসিনাস বাংলাদেশ ওই সময়। এবং এইটা সে 15 বছর ধরে কন্টিনিউ করে একটা সিস্টেমেটিক বাস্টার্ডাইজেশন করছে। যে জায়গায় যে যত বড় বাস্টার্ড সে তত বেশি ডেভেলপ করছে। ফলে একটা জাতির যে স্বাভাবিক সোশ্যাল মোবিলিটি এটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, মানুষ আশাহীন হয়ে পড়ছে। এবং এই কারণে কিন্তু 2018 সালের কোটা আন্দোলন এবং তারপরে এইবারের কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে জুলাই এই জিনিসগুলো আসছে। ঠিক আছে, তো এই যে মানুষের হোপ যে নষ্ট হয়ে যাওয়া, জুলাই কিন্তু কি করলো, এই অপরচুনিটিটা, এই যে লিমিটেড অ্যাক্সেস অর্ডারটা, এটাকে ভেঙে দিয়ে ওপেন অ্যাক্সেস করে দিচ্ছে। তুমি সমাজে যেই হও, তুমি যদি ভালো করার চেষ্টা করো, তোমার একটা অ্যাক্সেস থাকবে সবকিছুর প্রতি। ঠিক আছে, তো বেসিক্যালি 47, 71, 24 যেটাই বলেন, একটা সাধারণ মানুষের কাছে এটা হচ্ছে একটা ওপেন অ্যাক্সেস অর্ডার, যে না, আমার সোসাইটিতে একটা ওপেন অ্যাক্সেস আছে, আমি যদি ভালো কিছু করি সেটা আমার জন্য ভালো কিছু নিয়ে আসবে। কোর জায়গায় আমি এইটাই বুঝি, রাষ্ট্র মানুষের প্রতি জাস্টিস করবে, মানুষ চাইছে, এবং প্রতিবার এই দাবিটা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা আমরা এবারেও শুনছি, এবং এইটা কিন্তু 47 এবং 71-ও রিলেভেন্ট ছিল। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে এই কোর জায়গাগুলোতে মানুষের মধ্যে কোনো তফাৎ ছিল না, বাকি যা হচ্ছে সেগুলো খোলস, আমি বলবো বাকিগুলো খোলস। এখন পলিটিক্যাল পাওয়ার গুলা কি করে, তারা এক একটা স্পেসিফিক সালকে নিজের স্ট্রেংথের জায়গা এবং উইকনেসের জায়গা হিসেবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। দিস ইজ দ্য নেচার অফ পলিটিক্যাল পাওয়ার। 47-কে কি করছে, বাংলাদেশের 47-কে সবচেয়ে বেশি ওন করার চেষ্টা করে সম্ভবত জামাতে ইসলামী। 47-কে 71-কে সবচেয়ে ওন করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিএনপি এখন নতুন করে 71-কে ওন করার চেষ্টা করছে, বা আগেও হয়তো কিছুটা করছে, কিন্তু আসলে আওয়ামী লীগ যে 71 ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে ওইটার দখল বিএনপি কখনোই আসলে ওইভাবে পাবে না, ওইটা তাদের পক্ষে সম্ভব না। বা আমরাও যদি চেষ্টা করি, তারা 50 বছর কাজ করছে এটা নিয়ে, ওইটা আসলে মানে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি, কোনো শক্তি এটা আওয়ামী লীগের কাছ থেকে নিতে পারবে না। এখন 71 ইন্ডাস্ট্রির বাইরে তো আমাদের একটা আওয়ার ওন 71 হিস্ট্রি আছে। হ্যাঁ, এটাকে বলে পপুলার হিস্ট্রির বাইরে অর্গানিক হিস্ট্রি। তো এখন এই যে অর্গানিক হিস্ট্রির যে জায়গাটা, 71-এ কিন্তু আমরা একই জিনিস চাইছি, 47, 71 বা 24-এ।
সো ৭১ আসলে ৪৭-এর বিরুদ্ধে, ৭১ আসলে ২৪-এর বিরুদ্ধে এই যে ন্যারেটিভ গুলো দাঁড় করানোর চেষ্টা করা হয়, এইগুলোর আসলে কোনো যৌক্তিকতাই নেই। রাজনৈতিক মানুষ তো একই জিনিস চাইছে। অমুক পলিটিক্যাল পার্টি বলবে অমুক সাল আমার, তমুক বলবে তমুক তার। আসলে কে কি চায় এটা তো বোঝা যায় সে কাজে কি করতেছে সেই জায়গাটাতে। সো আই থিঙ্ক মানুষের এক্সপেকটেশন, মানুষের চাওয়া সবসময় খুব বেসিক জিনিসগুলোই ছিল, একই জিনিস চাইছে। এগুলাকে পলিটিক্যাল পার্টিরা ভিন্ন 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 নামে সালে উঠে আনতে চায় পুরো ব্যাপারটার উপর তার একটা কন্ট্রোল। ক্রেডিট অ্যান্ড কন্ট্রোল নিয়ে আসার জন্য, ও যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু না। দ্যাটস ইট। একই প্রশ্ন আসিফ ভাইয়ের কাছে, এবং সাথে আরেকটা প্রশ্ন যদি জুড়ে দিই, আমরা বিভিন্ন মহলে শুনতে পাই জুলাই কি ব্যর্থ নাকি? সো আসলে কি জুলাই ব্যর্থ? আমি মনে করি না জুলাই ব্যর্থ। আমরা যদি ১ বছর আগের কথা চিন্তা করি আর আজকের কথা চিন্তা করি, তাহলে দেখেন যে তখন একটা মানুষ তার এলাকার ইউপি মেম্বারের বিরুদ্ধে কথা বলবে এই সাহসটা কেউ দেখাতে পারতো না। তাকে অত্যাচারের সম্মুখীন হইতে হতো, তার হয়তো চাকরি হইতো না, বা তার মানে সে এক ধরনের ডিহিউম্যানিফিকেশন হয়েছে তখন। তো এখন দেখেন, এখন সরকার প্রধানকে আপনি গালি দেওয়ার স্বাধীনতা আছে আপনার। আপনি এই সরকারের সময় কাউকে দেখাতে পারবেন না যে সে সরকারের সমালোচনা করার কারণে তাকে জেলে দেওয়া হয়েছে বা তাকে কোনো নিপীড়নের শিকার করা হয়েছে। এই সরকারের সময় আপনি কারো গুম হওয়ার দেখাতে পারবেন না, বা কারোর প্রতি কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য বা ধর্মীয় কিংবা আদর্শিক জায়গা থেকে বৈষম্য, এটা তো বাংলাদেশে এক ধরনের নাই হয়ে গেছে। এবং যে কোনো সরকারের এটা যদি করতে চায়, যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, তাকে একটা বিশাল রেজিস্ট্যান্সের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে এই যে সচেতনতাটা, এটা গ্রো করছে এবং এটা কনসেনসাস কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও তৈরি হয়েছে জুলাইয়ের জায়গা থেকে। তো আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য। মানুষের ফ্রিডম অফ স্পিচ আসছে, মানুষের সুযোগের সমতা তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং এইটার জুলাইয়ের সফলতা একদম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনে পড়েছে। এটাকে ক্যারি আউট করা এবং আরো স্ট্রাকচারাল করা, এটা হচ্ছে একটা লং টার্ম ফাইট আমার মনে হয়। এবং এটা করার জন্য এই যে আমরা যে ওল্ড এস্টাবলিশমেন্টের কথা বলি বা ওল্ড সেটেলমেন্টের কথা বলি, এটা এই জায়গায় একটা নিউ সেটেলমেন্ট করতে হবে। এখন যে ওল্ড সেটেলমেন্টের আমরা কথা বলি, সেটা তো আর একদিনে হয় নাই, সেটা দীর্ঘ সময় হয়েছে, দীর্ঘ পরিক্রমায় হয়েছে। তো এই নিউ সেটেলমেন্টেও সময় লাগবে। তবে জুলাই ব্যর্থ হইতে হইলে যে জেনারেশন জুলাই ঘটাইছে, এই জেনারেশনকে আপনাকে ওয়াইপ আউট করতে হবে, যেটা কেউই পারবে না। এবং এই জায়গা থেকে আমি মনে করি না যে জুলাই কখনো ব্যর্থ হবে। বাংলাদেশের ইতিহাসের সাথে ৪৭ যেমন জড়িত, আপনি ডিনাই করতে পারবেন না, ৭১ যেমন জড়িত, জুলাইও ২৪ ঠিক সেভাবেই জড়িত। একদম শেষ দিকে ভাই, আমরা দর্শকদের উদ্দেশ্যে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র হিসেবে যদি দেশের মানুষের জন্য কিছু বলার থাকে। প্রথমত আজকে আমরা আবারও জুলাই মাসেই আছি। গত বছর ঠিক এই সময়টা বাংলাদেশের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, এবং এদেশের শ্রেষ্ঠ সন্তানেরা জীবন দিয়ে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখিয়েছে এবং তৈরির একটা প্রেক্ষাপট রচনা করেছে। সেই জায়গা থেকে শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব সেই নতুন বাংলাদেশ গড়া, এবং বাংলাদেশে কখনো ফ্যাসিবাদ, স্বৈরাচার বা এ ধরনের কোনো কিছু যেটা বাংলাদেশের মানুষকে আবার নিপীড়নের মধ্যে, পরাধীনতার দিকে ঠেলে দেয়, এমন কিছু ফিরে আসতে না দেয়া। সেই জায়গা থেকে যথাযথ রাজনৈতিক সচেতনতা, সামাজিক সচেতনতা এবং নাগরিক অধিকার এবং দায়িত্ব পালনের দিক থেকে সবাই আমরা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শ্রেষ্ঠ শহীদ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে প্রেরণা, সেটাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবো, এটাই প্রত্যাশা থাকবে। ইনশাআল্লাহ ভাই। সজল ভাই যদি শেষ কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এবং সত্যি কথা বলতে জুলাই নিয়ে আমাদের মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন ডেভেলপ করে থাকতে পারে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে জুলাই হচ্ছে একটা অসম্পূর্ণ গণঅভ্যুত্থান। কারণ জুলাইয়ের যে অ্যাসপাইরেশন গণঅভ্যুত্থানের পরে ফুলফিল করতে পারি নাই। আমাদের দেশের ওই জায়গাটায় আমরা ছিলাম না আসলে, যে সবগুলো এক্সপেকটেশনকে আমরা ফিল আপ করতে পারবো। ফলে আমরা অনেক বৈপ্লবিক কাজ করতে পারি যেটা এক ধাক্কায় করে ফেলা সম্ভব ছিল, কিন্তু আমরা এখনো তো সময় শেষ হয়ে যায় নাই। যে জেনারেশনগুলো জুলাই নিয়ে আসছে, দে আর স্টিল ইয়াং। অনেকে আছে কর্মক্ষেত্রেও প্রবেশ করে নাই, অনেকে আছে এডুকেশন অর্ধেকও শেষ হয় নাই, আছে কিন্তু। সো আমাদের হাতে কিন্তু কি, ওদের হাতে ঘড়ি আছে আর আমাদের হাতে আছে সময়।
আমরা যদি এই সময়টাকে প্রপারলি কাজে লাগাই, আমরা যদি জুলাইয়ের যে স্পিরিট আছে, যে স্পিরিচুয়ালিটি আছে, ওই জায়গাটাতে থাকার চেষ্টা করি এবং এটাকে ক্যারি আউট করার চেষ্টা করি, আমরা নিজেদের ক্ষুদ্র স্বার্থকে কিভাবে বৃহত্তর ঐক্যমতের মাধ্যমে অতিক্রম করা যায়, এই জায়গাগুলো যদি আমরা চিন্তা করি, চর্চা করি এবং বাংলাদেশের যে বিকাশ রাষ্ট্র হিসেবে, এই বিকাশটাকে যদি আমরা বোঝার জন্য একটু পড়াশোনা করি, হ্যাঁ, পলিটিক্যাল পড়াশোনা আসলে খুব আনন্দের বিষয় না, একটু বিরক্তিকর বিষয়, কিন্তু এইটা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর অন্য জাতিগুলো কিভাবে উন্নত হয়েছে, আমাদের কিভাবে উন্নত হইতে হবে। এই স্পিরিটটা আমরা কন্টিনিউ করার এই কঠিন উপায়টাই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই যে চিন্তা ভাবনা, এটাকে নেক্সট 30 ইয়ার্স যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমরা হয়তো খুব সুন্দর একটা বাংলাদেশ পাবো কিনা জানি না, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন পাবে, এইটা আমার দৃঢ় বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আসিফ ভাইকে, সজল ভাইকে, আজকে আমাদের এত সুন্দর একটা পডকাস্টে সবকিছু খোলামেলাভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে যারা এত সময় ধরে আমাদের সঙ্গে এত বড় এবং এত ইম্পর্টেন্ট কিছু আলোচনা শুনলেন। আশা করি আপনাদের জুলাই নিয়ে যে ধরনের জল্পনা কল্পনা প্রশ্নগুলো ছিল, অনেক কিছুরই সমাধান আজকে পেয়ে গিয়েছেন। আমরা সবাই আশা করি নতুন বাংলাদেশে একসঙ্গে কাজ করে একসঙ্গে এগিয়ে যাব, সবার অন্তর্ভুক্তিমূলক একটা দেশ আমরা পাবো, সেই আশা ব্যক্ত করে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।